নমস্কার বন্ধুরা, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানবজমিন উপন্যাসের আজকে শুরু করব পর্ব ২৮, অধ্যায় ৭৩। একটা সর্বনাশের সময় আসে, যখন সবকিছুকেই মনে হয় ভস্মাবশেষ ছাই। দীপনাথের কাছে তেমনই চারদিকটা ছাই রঙা হয়ে গেল। বিলু প্রীতমের কথা শেষ করে মুখ নিচু করে কাঁদছে বিছানায় বসে। প্রীতমেরই বিছানা। কলকাতায় শেষ দিন পর্যন্ত সে এই বিছানায় শুয়ে গেছে। দীপনাথের কান্না আসছিল না। তার ভিতরটা বড় বেশি শুকনো, অনুভূতিহীন। তার চোখের সামনে সমস্ত ঘরটা, তার জিনিসপত্র সমেত ছাই হয়ে গেছে। পৃথিবীর আর কোনো বর্ণ নেই, অর্থ নেই। বিলু ফোপাতে ফোপাতে বলল, তুমি ওকে কত ভালোবাসতে তা আমি জানি শেষদা। দুঃখ পাবে বলে শিলিগুড়ি থেকে ফিরে প্রথমে খবরটা দিইনি, কিন্তু আমি আর একা পারছি না। আজই শতমের চিঠি এলো, এখনো কোনো খোঁজ নেই। দীপনাথের আজ আবার দৃশ্যটা মনে পড়ে। বাচ্চা প্রীতম, রোগাভোগা, নিরীহ, জীবনে কোনোদিন কারোর কাছে মার খায়নি। সেই প্রীতমকে শিলিগুড়ির হাকিমপাড়ায় রাস্তায় মারছে দীপনাথ, ভীষণ মারছে। গলার কাছে একটা বাতাসের বল কিছুতেই গিলতে পারছে না দীপনাথ। অবরোধ ঠেলে অতি কষ্টে সে বলতে পারল, তুই চলে এলি কেন? বিস্মিত বিলু বলে, বাহ, আমার যে চাকরি। তাই তো। ও হ্যাঁ। এইরকম অর্থহীন কয়েকটা শব্দ উচ্চারণ করে দীপনাথ। বিলু একটু ভয়ের গলায় বলে, তোমাকে কেমন ফ্যাকাশে দেখাচ্ছে শেষদা। কি হলো বলো তো তোমার? পায়ে পড়ি, ওরকম নার্ভাস হয়েও না, তাহলে আমি দাঁড়াবো কোথায়? এটা হাসির সময় নয়। তবু দীপনাথ তার ঠোঁট রবারের মতো প্রসারিত করে বীভৎস একটু হাসবার চেষ্টা করল। বলল, ও কিছু নয়, এক গ্লাস জল দে। বিলু তাড়াতাড়ি উঠে গিয়ে জল আনে। দীপনাথ জলের গ্লাসটার অর্থহীনতার দিকে চেয়ে সেটাকে হাতে নিয়ে বসে থাকে। তারপর আপন মনে বলে, তোর মতো সাহসী কজন ছিল রে, তবে পালালি কেন? এই কথা কাকে উদ্দেশ্য করে বলা তা জানে বিলু। তাই ফের ভয়ের গলায় বলে, তুমি ওরকম ভেঙে পড়ো না শেষদা। আবার রবারের ঠোঁট টেনে হাসে দীপনাথ। তারপর মাথা নেড়ে বলে, না, ভেঙে পড়ার কি আছে? তবে ওরকম করছো কেন? দীপনাথ গ্লাস থেকে জল হাতের কোষে ঢেলে নিয়ে নিজের চোখ কান ভিজিয়ে নেয়, কয়েক ঢোক খায়ও। তারপর আস্তে করে বলে, প্রীতম, ও প্রীতম। হয়তো হঠাৎই কান্নার ঝড় আসতো, ফেসে যেত দীপনাথ। কিন্তু হঠাৎ খুব রুড়ো একটা ঝটকায় সে উঠে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? আর্তস্বরে জিজ্ঞেস করে বিলু। দার্জিলিং মেল। প্রায় সাংকেতিক শব্দটা উচ্চারণ করেই সে ঘর থেকে বাইরের ঘরে চলে আসে। পিছু পিছু বিলু এসে পথ আটকায়। পাগল হয়েছ? এখনই তো 7:30 বাজে, কখন দার্জিলিং মেল চলে গেছে? তাই তো। আবার সোফায় বসে পড়ে দীপনাথ। তোর কি মনে হয় প্রীতম বেঁচে নেই? আমার বিশ্বাস ও কোথাও লুকিয়ে আছে গিয়ে। কিন্তু কোথায়? আমি তো শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের সব চিনি না। কোথায় কোথায় ওর চেনা লোক আছে তাও জানি না। সেই জন্যই বলছি, তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো। তুমি হয়তো ওকে খুঁজে বের করতে পারবে। রোগা শরীরে ও বেশি দূর যেতেই পারে না। রোগা শরীর?
বলে একটু অবাক হয়ে তাকিয়ে থাকে দীপনাথ। তারপর মাথা নেড়ে বলে, প্রীতমের যা মনের জোর, তাতে রোগকেও বহুদূর ছাড়িয়ে গেছে। রোগ ওকে রুখবে কি করে? তবুও তো প্রীতম আর অতি মানুষ নয়। তা নয়, কিন্তু আমি জানি ওই রোগটা খুব ভুল লোককে বেছে নিয়েছিল। যে লোক কখনো রোগের কাছে হার মানছে না, মরার দিন পর্যন্ত প্রীতম ঠিক হাসি মুখে বলে যাবে, ভালো আছি, খুব ভালো আছি। বলতে বলতে প্রতিরোধ ভেঙে যাচ্ছিল। গলা কেঁপে উঠল দীপনাথের। ঠিক যেমন করে বমি আসে, তেমনি অপ্রতিরোধ্য গতিতে কান্না উঠে আসছিল চোখে। দীপনাথ কয়েকবার ঢোক গিলল, দু হাতের মুঠো পাকিয়ে রইল শক্ত করে। কয়েকবার কেঁপে স্থির হল। বিপদের সময় স্থির থাকতে হয়। দীপনাথের কথায় হঠাৎ প্রীতমের জন্য নতুন করে শোক উত্থাল পাত্থাল হয়ে উঠল বুকে। বিলু সোফায় বসে কাঁদতে থাকে। পাশের ঘরে দরজা বন্ধ করে টিউটরের কাছে পড়ছিল লাবু। নিঃশব্দে দরজা খুলে পর্দা সরিয়ে মুখে একটা আঙুল পুড়ে সে চেয়ে রইল। প্রীতমের মেয়ে। দীপনাথ কিছু না ভেবেই দুহাত বাড়িয়ে দিল। ঠিক ছুটে এলো না লাবু, কিন্তু একটু জড়তার সঙ্গে পায়ে পায়ে এলো। একটু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল কাছ ঘেঁষে। নিঃশব্দে তাকে জড়িয়ে ধরে থাকে দীপনাথ। এই ছোট মেয়েটার মধ্যে একটা বিদ্রোহ টের পাচ্ছিল। বাবা আবার ফিরে আসবে লাবু, ভাবিস না। লাবু কথা বলল না। শরীরের শক্ত ভাবটাও নরম হলো না। লাবু, বাবার কথা বুঝি সবসময় ভাবিস? না। তোমরা কাঁদছিলে কেন? কই, আমি তো কাঁদিনি। মা কাঁদছিল কেন? এমনি, ব্যথা ট্যাথা পেয়েছে বোধ হয়। লাবু ফের চুপ করে যায়। তোর টিউটর চলে গেছে? না, আমি বাথরুমে যাব বলে এসেছি। তাহলে যাও, বাথরুম সেরে পড়তে চলে যাও। লাবু তেমনই নিঃশব্দে গুটগুট করে চলে গেল। ও কি বাবার কথা বলে রে বিলু? বিলু লাল চোখ তুলে তাকায়। মুখে কথা এলো না। মাথা নেড়ে জানালো না। একটু সামলে নিয়ে বলল, মেয়েটা কেমন হয়ে গেছে, কথা বলে না, হাসে না, সব সময় শক্ত হয়ে থাকে, খুব ভাবে। আমি কাল শিলিগুড়ি যাচ্ছি বলে দীপনাথ উঠে দাঁড়ায়। আমি কি করব বলে যাও শেষদা? তুই? তোর আর কি করার আছে? বিলু আবার খানিকক্ষণ আঁচলে মুখ ঢেকে রেখে বলল, সবাই বোধহয় ভাবছে আমার জন্যই প্রীতম নিখোঁজ হলো। দীপনাথ আস্তে করে বলল, ওকে কলকাতায় আনার জন্য জোরাজুরি না করলেই পারতিস। তুমিও কি ভাবো যে প্রীতম সেজন্য পালিয়েছে? অসম্ভব নয়, তবে ওর দেখা না পেলে তো সত্যি কথাটা কখনো জানা যাবে না। তুই ভেঙে পড়িস না, মেয়েটাকে দেখিস। রুদ্ধ স্বরে বিলু বলে, ওকে নিয়েই তো আছি, এখন ওই আমার সব। দীপনাথ বেরিয়ে পড়ে। বড় শূন্য লাগে আজ। চারদিক ছাই বর্ণ। প্রীতমের জন্য এতটা হবে বলে ভাবেনি কখনো। বলতে কি, প্রীতমের মৃত্যুর জন্য মনে মনে প্রস্তুত ছিল সে এক সময়। প্রীতম বেঁচে নেই এমন কথা এখনো বলা যায় না, তবু বুকটা ধকধক করে। বেঁচে থাকলে প্রীতম অন্তত তাকেও কি জানাতো না যে সে বেঁচে আছে? মেসে ফিরে দেখল সুখেন বসে আছে তার জন্য, মুখটা কিছু করুণ শুকনো। তাকে দেখে একটু চমকে উঠে বলে, কোনো খারাপ খবর নাকি দাদা? দীপনাথ মাথা নাড়ল। খারাপ, খুব খারাপ। কি হয়েছে? জুতো মোজা ছাড়তে ছাড়তে সংক্ষেপে প্রীতমের ঘটনাটা বলল দীপনাথ। সুখেন মন দিয়ে শোনে।
শুনতে শুনতে দুঃখের ভাব ফুটে ওঠে মুখে। হাত মুখ ধুয়ে এসে দীপনাথ যখন নিজের বিছানায় চিৎপাত হয়ে শোয়ে, তখন সুখেন খুব সন্তর্পণে বলে, আমার একটা কথা ছিল। কি কথা? বিথি বহুদিন আপনার জন্য অপেক্ষা করছে। বিথি? বলে বিরক্তির ভাব দেখায় দীপনাথ। কেন? ওর বাসায় একবার পায়ের ধুলো। সুখেন? বলে একটা বড় ধমক দেয় দীপনাথ। সুখেন কুঁকড়ে যায়। রুমমেট ছাত্রটি পরীক্ষার পর চলে গেছে। সিটটায় নতুন বোর্ডার আসেনি এখনো, তবে কাল বা পরশুই আসবে। তাই বাঁচোয়া। সুখেন মুখখানা কাঁচুমাচু করে বলে, অন্য কিছু নয়, কেবল একটু ভালো খাওয়া দাওয়া। আমার মন ভালো নেই জানি, কিন্তু সেজন্য ঘরে বসে থেকেই বা কি হবে? বিথি আমাকে বলে দিয়েছে আপনাকে আজই ধরে নিয়ে যেতে। ওর ছেলে আজ থাকছে না, আমরা তিনজন। না সুখেন, একটু দুর্বল গলায় বলে দীপনাথ। কিন্তু এক শূন্যতা বোধ নিরাবলম্ব সময়ের এই ফাঁকটুকু তার একাও থাকতে ইচ্ছা করছে না। প্রীতমের খবর বুকে পাথর হয়ে জমে আছে। আজ সারা রাত ঘুম হবে না। দুশ্চিন্তায় কণ্টকিত হয়ে থাকবে সে। তাই বিথির নিমন্ত্রণ এক জটিল মানসিকতার ধাঁধার ভিতর দিয়ে তাকে টানে। বস্তুত বিথির কাছে কিছু পাওয়ার নেই তার, তাই বোধহয় যেতে ইচ্ছা করে। সেখানে শোক নেই, যা আছে তা তাৎক্ষণিক, দাগ কাটবে না। শৌখিন আরও মিনিট পাঁচেক ঘ্যান ঘ্যান করার পর দীপনাথ ওঠে। খুব বিরক্তি আর অনিচ্ছার ভাব দেখিয়ে ওঠে এবং পোশাক পরে। বেরোবার সময় সুখেন বলে, আজ রাতে আমরা নাও ফিরতে পারি। কথাটা শুনেও শুনল না দীপনাথ। গা তবু শিউরে উঠল একটু। টানা রিকশায় বসে সারা রাস্তা সে একটাও কথা বলল না। বহুদিন পর বিথির সঙ্গে মুখোমুখি। যেমনই সুন্দরী, তেমনি ক্ষুরধার বুদ্ধির সঙ্গে মেশানো নষ্টামি। দুহাত বাড়িয়ে বলল, আজ কোন দিকে সূর্য উঠেছে? দীপনাথ উদাস মুখে একটু হাসল। আজ বৈঠকখানার সাজসজ্জা অন্যরকম। চমৎকার একগুচ্ছ ধূপকাঠি জ্বলছে, টাটকা রজনীগন্ধার গন্ধ। বিথির রান্নার লোকও আজ হাজির। দুর্দান্ত মাংসের গন্ধে পাড়া মাছ। খুব আস্তে করে চালালো রেকর্ড প্লেয়ারের সময়চিত, এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে। বেজে যেতে থাকলো। রবীন্দ্রনাথ সকলের জন্য লিখেছেন তা জানে দীপনাথ। তা বলে বিথির ঘরে তার এই আগমনের জন্য কি রবীন্দ্রনাথের কলম ধরার দরকার ছিল? আগে চা কেমন? বলে বিথি উড়ে গেল ঘর থেকে ঠিক প্রজাপতির মতোই। শাড়িখানা দুরকম ছাপা এবং খুবই নতুন ধরনের। বিথিকে মানিয়েছে এবং বয়সটাকে বছর 10 কমিয়ে ফেলেছে। সুখেন বিথির সঙ্গে ভিতরে গিয়েছিল, কিছু বলে থাকবে। চায়ের ট্রে নিয়ে বিথি যখন ফের ঘরে ঢুকল, তখন তার মুখে করুণা। বলল, আহারে, আমার ধারণা আপনার ভগ্নিপতি কোথাও গিয়ে পালিয়ে আছে। দীপনাথ এ কথায় কোনো রাগ কাড়ল না। বিথি বলল, অত মন খারাপ করবেন না তো। আপনার ওই ভগ্নিপতির কথা সুখেন আমাকে বলেছে। ও মানুষ সহজে মরবার নয়। দীপনাথ এই কথাটা বিশ্বাস করে, তাই একটা দীর্ঘশ্বাস ফেলল। বিথি চা বানিয়ে কাপ হাতে তুলে দিয়ে মৃদুস্বরে বলল, আগে জানলে আজ আপনাকে কষ্ট দিতে টেনে আনতাম না। দীপনাথ বলল, আজ বোধহয় আমার একটু অন্যমনস্ক হওয়াও দরকার ছিল। সত্যি বলছেন? সত্যি। কি যে কদিন ছটফট করেছি আপনার জন্য, কেবলই মনে হতো আপনি আর আসবেন না। ভীষণ রাগ করেছেন। দীপনাথ মুখ নিচু করে চায়ে চুমুক দেয়। বিথি আস্তে একটা হাত বাড়িয়ে দীপনাথের কপাল থেকে একটা চুলের গুছি সরিয়ে দিয়ে বলে, শরীরের দিকে একদম নজর দিচ্ছেন না। দীপনাথের কাপের চা একটু চলকে যায়। সে চোখ বোঝে।
আর সঙ্গে সঙ্গে তার চোখের সামনে বন্য জেদি একরোখা কিশোর প্রতিম মণিদীপা এসে দাঁড়ায়। চোখ খুলে দীপনাথ বলে, খুব খাটুনি যাচ্ছে। জানি, আপনি এখন বড় চাকরি করেন, আরও বড় চাকরিতে জয়েন করতে যাচ্ছেন। সবই জানেন তাহলে। বিথি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এও জানি এরপর বিথির ঘরে আর কখনো পায়ের ধুলো পড়বে না আপনার। দীপনাথ এই ঘনিষ্ঠতাটা উপভোগ করছিল এবং সেজন্য অবাকও হচ্ছিল কম নয়। সে বলল, কেন ডেকেছেন বলুন তো? ওমা! বিথি চোখ কপালে তুলে বলল, সেসব ওকে খুলে বলতে হবে নাকি? দীপনাথ একটু রূঢ় স্বরে বলে, কেন? আপনার মেজাজ আজ ভালো নেই। আমি কিন্তু একেবারে হৃদয়হীনা নই। কোনো কোনো মানুষকে আমি সত্যিই ভালোবেসে ফেলি। আপনি বিশ্বাস করবেন না, তবু বলছি কথাটা সত্যি। দীপনাথ জানে সে এক ভিখিরি। বহুকাল ধরে তাকে কেউ সত্যিকারের ভালোবাসেনি। বিথির কাছেও সে ভালোবাসা নেই, তবু ভান তো আছে। তাৎক্ষণিক পুরো জীবনটাই তো আপেক্ষিকভাবে তাই। বিথির ঘরেই খুব ভোরে ঘুম ভাঙল দীপনাথের। জাগা মাত্রই শঙ্খধ্বনির মতো বুকে ঢাক বেজে উঠল। প্রীতম। আর কোনো দিকে তাকালো না দীপনাথ। ছেড়ে রাখা পোশাক পরে নিয়ে তড়িৎ পায়ে নেমে এলো নিচে। তারপর মেজবাড়ি, দাড়ি কামানো, স্নান। 9:30 সে বোস সাহেবের চেম্বারে ঢুকল। আজই আমাকে শিলিগুড়ি যেতে হচ্ছে বোস সাহেব। বোস একটু অবাক হয়, তারপর হেসে বলে, আপনি তো আমাদের ছেড়ে চলেই যাচ্ছেন, আবার এই উটকো ছুটি কেন? ব্যক্তিগত জরুরি দরকার। খারাপ কিছু? খুব। দেন মেক ইট অ্যান অফিসিয়াল ট্যুর। তা হয় না। হয়। নর্থ বেঙ্গলে আমাদের একটু কাজও আছে। কবে যাচ্ছেন? আজকের ফ্লাইটে। আমি ব্যাগ গুছিয়ে এনেছি। অফিসের গাড়ি নিয়ে চলে যান। মেক ইট অফিসিয়াল। নর্থ বেঙ্গলে আমাদের কি কাজ আছে তা আপনি তো জানেনই। সময় পাবো কিনা সেটাই প্রশ্ন। টেক ইউর টাইম, ফিরে এসে বিল করবেন। দীপনাথ হাসল, বলল, জানি বোস সাহেব। ভ্রু কুচকেও বোস হাসল। সত্যি তো, এই অফিসের 2 নম্বর লোকটা কি এসব প্রিলিমিনারিজ জানে না? বোস বলল, চার্জটা কাকে বুঝিয়ে দিয়ে যাবেন? যাকে বলবেন। বোস একটু ভেবে বললে, থাকে, আপনার অত সময়ও হবে না, আমি দেখে নেব। পারবেন? পারবো, আই ফিল বেটার। তাহলে যাই, আসুন। ঘণ্টা চারেক বাদে দীপনাথ শীততাপ নিয়ন্ত্রিত সুগন্ধি বোয়িংয়ের অভ্যন্তরে বসে গভীর ক্লান্তিতে চোখ বুজল। ভিতরটা কতখানি শূন্য তা টের পেল এতক্ষণে। অধ্যায় 74। প্রীতমের বাবা মা আরও বুড়ো হয়ে গেছেন। ভাই বোনদের চেহারা শ্রীহীন। বাড়িটায় জমাট বেঁধে আছে এক শোকের শূন্যতা। দীপনাথকে যা বলবার তা বলল সতম। দাদা নিখোঁজ হবার পর প্রায় 1 মাস কেটে গেছে। আমরা সম্ভব অসম্ভব সব জায়গায় খুঁজেছি। এখন আপনি বলুন আর কি করা যায়? দীপনাথের মন এখন স্থির হয়েছে, মাথা ঠান্ডা। সে ধীর গলায় বলল, অসুখে প্রীতম বাধা পড়েনি। রোগা শরীরেও ও বহুদূর চলে যেতে পারে, কিন্তু বাধা হবে টাকা পয়সা। কোথাও গিয়ে বেশি দিন থাকতে হলে টাকা চাই। প্রীতম কত টাকা সঙ্গে নিয়ে গেছে জানিস? না, ওর কাছে কত টাকা ছিল তা জানি না। দীপনাথ মাথা নাড়ল। জানলে ভালো হতো, তবে আমার মনে হয় লুকিয়ে থাকলে একদিন না একদিন হাতের টাকা ফুরোবে, তখন ঠিক খবর দেবে। কোথায় দাদা যেতে পারে বলে আপনি মনে করেন? কোনো চেনা লোকের কাছে নয়। ওর এই রোগা শরীরে কোনো লোকই ওকে লুকিয়ে রাখবে না। চেনা লোক হলে খবর দেবেই। আমাদের কি আর কিছুই করার নেই দীপুদা? দীপনাথ মৃদু একটু হেসে বলে, তোর তো ঠাকুরের ওপর অগাধ বিশ্বাস।
তুই কেন তবে ভেঙে পড়ছিস? বিশ্বাসের জন্যেই? এই কথায় হঠাৎ কেমন হয়ে গেল শতম। মুখের অসহায় ভাবটা আস্তে আস্তে কেটে গেল। চোয়াল শক্ত হলো। কপালে কিছু কুঞ্চন দেখা গেল। চোখ দুটো জ্বলে উঠল ধক করে। একটা বড় মাপের শ্বাস ফেলে বলল, মাঝে মাঝে একটু ভেঙে পড়ি ঠিকই, কিন্তু ভেবো না, আমার মন বলছে দাদার কিচ্ছু হবে না। দীপনাথ এরকম সরল বিশ্বাস আজকাল কারোর মধ্যে দেখে না। তার নিজের কোনো বিশ্বাসের জমি নেই। শতমের এই রূপান্তর দেখে সে বুঝি একটু খুশি হলো। বলল, আমি একবার বিনাগুড়ি চা বাগানে যাব। সেখানে আমাদের এক পুরনো বন্ধু আছে, দেখি যদি তার কাছে গিয়ে থাকে। শতম গম্ভীর স্বরে বলে, দেখুন গিয়ে। বিনাগুড়ি বেশি দূর নয়। পরদিন দুপুরে সেখানে পৌঁছে গেল দীপনাথ। শুভব্রত তাকে দেখে খুব অবাক হলো না। বলল, আয়, প্রীতমের খোঁজে তুই যে আসবি তা প্রীতমই বলেছিল। আমার কথা আর কেউ না জানলেও তুই জানিস। প্রীতম কোথায়? তা কে জানে। মাসখানেক হলো দুজন রাস্তার লোক ওকে পৌঁছে দিয়ে যায়। দিন চারেক ছিল। আমি ওর বাড়ি খবর পাঠাবো বলে ঠিক করলাম। পরদিন সকালেই হাওয়া। অনেক খুঁজেও পায়নি, আর পায়নি বলে খবরও পাঠায়নি। কি জানি, ওরা হয়তো আমাকে ভুল বুঝবে। যে 4 দিন তোর কাছে ছিল সেই কয়দিন কি করতো? কিছুই না, বারান্দায় বসে থাকতো, আমার বউয়ের সঙ্গে গল্প করতো। তোর বউকে ডাক। শুভব্রতর বউ এলো, মিষ্টি দেখতে। দীপনাথের জেরার মুখে পড়ে বলল, কোথায় যেতে পারে কিছু আন্দাজ করতে পারছি না, তবে কলকাতায় যাবে না নিশ্চয়ই। কলকাতার ওপর খুব রাগ। এখানে থাকার সময় ওর শরীর কেমন ছিল? যা রোগা, আমি তো ভয়ই পেতাম। হাঁটাচলা করতো? করতো, শরীরে কুলোতো না, তবে মনের জোরেই বোধ হয় খুব স্বাভাবিক চলাফেরার চেষ্টা করত। কি নিয়ে কথা বলতো? ধর্ম নিয়ে। সবসময় কেবল ধ্যানের কথা বলতো। গীতার অনেক শ্লোক ব্যাখ্যা করত। বেশ লাগতো শুনতে। কদিন ওর সঙ্গ পেয়ে আমারও একটু ধর্মভাব এসে গিয়েছিল। বলে শুভব্রতর বউ একটু হাসল। তারপর হঠাৎ খুব নিশ্চিন্তের মতো গলায় বলল, ওরকম মানুষের কোনো ক্ষতি হবে বলে মনে হয় না আমার। দীপনাথ দাঁতে দাঁত চেপে বলে, ক্ষতি ওদেরই সবচেয়ে বেশি হয়। ও কখনো ওর বউ বাচ্চার কথা বলতো না? নিজে থেকে নয়, তবে আমি খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করলে একটু আধটু বলতো। দীপনাথের আর কিছু করার ছিল না। অসহায়তায় তার সমস্ত শরীর অবশ। একটা রাত সে শুভব্রতর কাছে থেকে পরদিন কোচবিহার রওনা হলো। যদি দিলীপের কাছে গিয়ে থাকে। দিলীপ তাদের হারিয়ে যাওয়া এক বন্ধু। এইসব বন্ধুর কথা আর কেউ জানে না। হঠাৎ হঠাৎ বন্ধু হয়ে হারিয়ে গেছে কবে। দিলীপ ছবি আঁকত, কিন্তু যশ প্রতিষ্ঠা কিছুই পায়নি। পাগলা মতো। অনেকদিন যোগাযোগ নেই। মরাপুরো দিঘির কাছে দিলীপের ডেরায় যখন পৌঁছল দীপনাথ, তখন বেলা বেশি হয়নি। দিলীপ বাড়িতেই ছিল। ভারী রোগা হয়ে গেছে, চুলগুলো পেকে একসা। আর্টিস্ট হলেই মদ খেতে হয়, এইরকম একটা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে সে স্কুলে থাকতেই মদ ধরেছিল। এখনো ধরে আছে, তবে শিল্প প্রায় ছেড়েই গেছে তাকে। দিলীপ একটু সময় নিল চিনতে। তারপর বলল, ও দীপু, তাই বল। না রে, প্রীতম আসেনি, তবে আসবে বলে বহুকাল আগে একটা চিঠি দিয়েছিল। কথাটা দীপনাথ বিশ্বাস করল না, কারণ এতকাল বাদে দেখা হওয়া সত্ত্বেও দিলীপ তাকে ঘরে নিয়ে যেতে চাইছে না। দরজা জুড়ে দাঁড়িয়ে আছে। দীপনাথ ভারী ক্লান্ত, কাজেই কথার মারপ্যাচে গেল না। একটুক্ষণ চেয়ে রইল দিলীপের দিকে। তারপর বলল, তুই আজকাল কি করিস? বাচ্চাদের ছবি আঁকা শেখাই, একটা স্কুল করেছি। চলে সেটা? চলে যায়। এই বাড়িতে? এই বাড়ি আর কোথায়, একখানা মোটে ঘর আমার।
বসতে বললি না? বসবি? খুব অনিচ্ছার সঙ্গে দিলীপ বলে। আয় তাহলে। দিলীপ দরজা ছেড়ে ভিতরে সরে যাওয়ায় খুব হতাশ হলো দীপনাথ। দরজা যখন ছেড়ে দিল তখন প্রীতম নেই। ঠিকই নেই। প্রীতম ছিলও না। ঘরে এলোমেলো রঙের পাত্র, তুলি, ভাঙা গ্লাস আর কাপ, ক্যানভাস, ইজেল ছড়ানো। সরু চৌকিতে নোংরা বিছানা, একধারে জনতা স্টোভ, অ্যালুমিনিয়াম আর কলাইয়ের বাসন। দারিদ্র্যের গভীর ক্ষতচিহ্নগুলো চারদিকে ছড়ানো। একটা দেশি মদের বোতলের মুখে একটা রক্ত জবা গুজে রেখেছে দিলীপ, বোধহয় প্রতীক। কোমরে হাত রেখে আশাহীন চোখে চারদিকে চেয়ে দেখে দীপনাথ। প্রীতম এলেও এখানে বেশি দিন থাকতে পারত না। এই পরিবেশ সহ্য করার সাধ্য প্রীতমের নেই। ভদ্রতাবশে খানিকক্ষণ বসে উঠে পড়ে দীপনাথ। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ ছিঁড়ে গেছে কবে। এখন দেখা হলে কথা আসে না, কোনো আবেগ বোধ করে না। দীপনাথ দুপুরে একটা বাস ধরে সন্ধেবেলা শিলিগুড়ি ফিরে এলো। প্রীতমের বাড়ি গেল না। পিসির বাড়িতে ফিরে একটু খেয়ে সন্ধে থেকে ভোর অবধি ঘুমোলো। পরদিন একটা জিপ ভাড়া করে বেরিয়ে পড়ল অফিসের কাজে। দার্জিলিং, জলপাইগুড়ি, গ্যাংটক ছুটে বেড়ালো দিন দুই। কিন্তু সারাক্ষণ মনটা প্রীতম প্রীতম করে যায়। একবারও একটুক্ষণের জন্য ভুলতে পারে না। রওনা হওয়ার দিন সকালে প্রীতমের বাড়িতে একবার গেল দীপনাথ। বিমর্ষ মুখ, হতাশায় মনটা বড় ভারী। সতম দরজা খুলে চুপ করে রইল। দীপনাথ বলল, আজকের ফ্লাইটে চলে যাচ্ছি, কোনো খবর পেলে জানাস। সতম মাথা নাড়ল, জানাবে। সতমের মুখ চোখে বিমর্ষতা ভেদ করে একটা দৃঢ়তা দেখা যাচ্ছিল। স্নায়ু খুব টান টান, সজাগ। দীপনাথ বলল, বিনাকুড়িতে শুভব্রতর বাড়িতে কয়েকদিন ছিল, জানিস? শুনে চমকে ওঠে সতম। সত্যি? সত্যি। শুভব্রতর বউ বলল, খুব নাকি ধর্মের কথা বলতো। বলতো? সতমের মুখে ভোরের মতো স্নিগ্ধ প্রসন্নতা। সেখান থেকে কোথায় গেল? মাথা নাড়ে দীপনাথ। জানি না, তবে পুলিশকে খবরটা দিলে ওরা হয়তো ট্রেস করতে পারে। পুলিশ? সতম বিরক্ত হয়ে বলে, ওরা কিছু করবে না। ওদের অনেক পলিটিক্যাল ঝামেলা সামলাতে হচ্ছে। দাদা তো আমার দাদা, সরকারের কে। শুভব্রতর ঠিকানাটা সোজা। বিনাগুড়িতে গিয়ে শুভব্রত মজুমদারের নাম বললেই হবে। পারলে তুই একবার যাস। আজই যাব। দীপনাথ দুপুরে বাগডোগরা থেকে প্লেন ধরল। বড় শূন্যতা বুক জুড়ে। প্রীতম নেই। পুরনো চাকরি ছেড়ে নতুন কোম্পানিতে চলে যাচ্ছে সে। জীবন থেকে অনেক কিছুই কি হারিয়ে যাচ্ছে না? প্রীতম, মণিদীপা, বোস সাহেব। প্লেন যখন উড়ছিল তখন উত্তরের মহামহিম পর্বতমালার দিকে নিস্তব্ধ বিস্ময়ে চেয়েছিল দীপনাথ। পাহাড় অবিরল তাকে ডাকে, আয় 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 আয়। যাওয়া হয় না যে। যখন চাকরি ছিল না দীপনাথের, তখন বোস সাহেবের ফাই ফরমাস খেটে চাকরি রাখতে হয়েছে। কিন্তু আজকাল এবেলা ওবেলা চাকরির টোপ ফেলে বিভিন্ন কোম্পানি। সে কলকাতায় ফেরার পরদিনই অফিসে টেলিফোন এলো। চ্যাটার্জি, আমি সানফ্লাওয়ার এজেন্সির মিত্র বলছি। আরে বলুন, কি খবর? অনেকদিন খবর নেন না, কেমন চলছে? ওই একরকম। শুনুন, একটু কথা আছে, জরুরি। ফোনে বলা যাবে? না, ছুটির পর ক্যালকাটা ক্লাবে চলে আসুন। আই উইল বি দেয়ার। দীপনাথ জানি কি কথা। আরো ভালো অফার, আরো বেশি দায় দায়িত্ব। তার বড় ক্লান্তি লাগে। তবে মিত্র ভারী খুশি হলো দীপনাথকে পেয়ে। ডিনারের পর গাড়িতে পৌঁছে দিল স্প্ল্যানেড অব্দি। গাড়িতেই কথা হয়। আমাদের কোম্পানি ইন্টারন্যাশনাল, জানেনই তো। জানি,
সব কোম্পানিকেই জানি। দীপনাথ ক্লান্ত গলায় বলে, রজার্স আপনাকে যা দিতে চায় আমরা তাই দেব, কিন্তু রজার্স কন্ট্যাক্ট করেছে। কথাটা আমি শেষ করিনি চ্যাটার্জি। রজার্স যা আপনাকে দিতে পারে না তা হলো 6 মাস নিউ ইয়র্কে পোস্টিং। নিউ ইয়র্ক? দীপনাথ সত্যি চমকায়। নিউ ইয়র্ক ফর এ নমিনাল ট্রেনিং। অবশ্য তার জন্য একটা বন্ড সই করতে হবে। 3 বছর কোম্পানিকে সার্ভ করবেন। রাজি? রজার্সের খবর আপনাকে কে দিল? মিত্র হাসে। খবর পাওয়া যায়, কিন্তু কথাটা হলো সানফ্লাওয়ার আপনাকে চায়। ভেবে দেখি। দেখুন, আমরা 1 মাস অপেক্ষা করব। মিস্টার মিত্র, আমি খুব টায়ার্ড ফিল করি আজকাল। আমার মন ভালো নেই। পার্সোনাল কিছু ঘটনার জন্য গিভ মি সাম মোর টাইম। মিত্র খুবই ভদ্রলোক, তবু হঠাৎ বলে ফেলল, দ্যাট অ্যাফেয়ার উইথ মিসেস বোস। আবার চমকায় দীপনাথ, কিন্তু কথা বলতে পারে না কিছুক্ষণ। তারপর মাথা নেড়ে না জানায়। মিত্র একটু লজ্জা পেয়ে বলে, সরি, কথাটা আনগার্ডেড মোমেন্ট পেরিয়ে গেছে, কিছু মনে করবেন না। বাট দ্যাট ইজ দ্য টক অফ দ্য টাউন, অল বোগাস স্ক্যান্ডেল। যাকে ডিসিশন নিতে আপনার কত সময় লাগবে? মেবি টুমরো, মেবি 2 মান্থস। আমার এক প্রিয়জন নিরুদ্দেশ, আমাকে খুঁজতে হবে। ও বাবা, সে যে ইনডেফিনিট ব্যাপার। কে বলুন তো? আমার ভগ্নিপতি। হি ওয়াজ ডেডলি সিক। খবরের কাগজে দিয়েছেন? না তো। সেইটাই সবার আগে দিন। অ্যান্ড মিসিং পারসন স্কোয়াড। মাথায় খেলেনি তো কথাটা। বাট ইউ হ্যাভ আ ফার্স্ট ক্লাস ব্রেন। ডোন্ট ওয়ারি, খবর পাবেন। বাট ডোন্ট মেক ইট অ্যান ইস্যু। জয়েন করার কদিন পর আপনারা আমাকে আমেরিকায় পাঠাবেন? 6 মাসের মধ্যে, মেবি আর্লিয়ার। দীপনাথ মাথা হেলিয়ে চোখ বুজে একটু ভাবল। তারপর হঠাৎ চোখ খুলে বলল, দ্য ডিসিশন ইজ মেড। আমি রাজি। স্প্ল্যানেডের মোড়ে গাড়িটা দাঁড় করিয়ে মিত্র সত্যিকারের খুশির হাসি হেসে হাত বাড়িয়ে দীপনাথের হাত ধরল। ওয়াইজ ম্যান। দীপনাথ ম্লান একটু হাসে, কথা বলে না। মিত্র মৃদুস্বরে বলে, রজার্স আপনাকে দিয়ে অনেক নোংরা কাজ করাতো, সানফ্লাওয়ার তা করাবে না। বিলিভ মি, ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং। কালই অ্যাপয়েন্টমেন্ট চলে যাবে আপনার ঠিকানায়। ঠিক আছে? আছে। বাই। বাজারে কোনো কথাই গোপন থাকে না। দিন তিনেক বাদে বোস সাহেব তার চেম্বারে ডাকে দীপনাথকে। আমেরিকায় পাঠাচ্ছে সানফ্লাওয়ার? দীপনাথ শুধু মাথা নাড়ে। আপনার রেজিগনেশন নোটিশ পেয়েছি। পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন? করব। করে আমাকে বলবেন, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, দেখব। দীপনাথ একটু হাসে। পাসপোর্টের জন্য বোস সাহেবের সাহায্য তার বিশেষ দরকার নেই। তার নিজেরও চেনা জানা এতদিনে কিছু কম হয়নি। তবে সে কিছু বলল না। বোস সাহেব গম্ভীর মুখে বলল, কাল দীপাকে খবরটা দিলাম। কোন খবরটা? আপনার খবর। দীপা খুব রিয়্যাক্ট করলো। তাই নাকি? গলাটা নিষ্পৃহ রাখার চেষ্টা করল দীপনাথ। ভীষণ। বলল, সবাই কেন আমেরিকায় যায় বলো তো? একটু হাসে দীপনাথ। তাই তো, সবাই কেন আমেরিকায় যায়? কি আছে সেখানে? বোস সাহেব বলে, আপনি চলে গেলে আই শ্যাল ফিল লোনলি, বাট দীপা উইল বি লোনলিয়ার। প্রসঙ্গটা থাক বোস সাহেব। বোস মাথা নাড়ে। না চ্যাটার্জি, কথাটা স্পষ্ট করে বলাই ভালো। আমি আপনাকে বলতে চাই, ইউ আর এ গ্রেট ম্যান। বি অলওয়েজ আ গ্রেট ম্যান। দীপনাথ রাঙা হয়ে ওঠে। অস্ফুট গলায় বলতে চেষ্টা করে, আমি কেন গ্রেট হব বোস সাহেব? রিয়েলি ইউ আর এ গ্রেট। বড় চাকরি অনেকেই করে, সেটা কথা নয়।
আপনি একটা বড় চাকরি যে একদিন করবেন তা আমারও জানা ছিল, বাট দেয়ার ইজ সামথিং মোর ইন ইউ। দীপনাথ মাথা নিচু করে থাকে। বোস একতরফাই বলে, আপনি নাকি মাঝে মাঝে একটা পাহাড়ের কথা বলেন, দীপা বলছিল। আপনি বোধহয় একটা পাহাড়ে চলে যেতে চান, তাই না? ও একটা চাইল্ডিশ ফ্যান্টাসি। বোস মাথা নেড়ে বলে, মেবি, মেবি নট, কে জানে। আমার তো মনে হয় আপনি সত্যিই একদিন একটা মস্ত পাহাড়ে একা উঠে যাবেন। ইউ উইল রিমেইন বিহাইন্ড উইথ আওয়ার লিটল পেট থিংস। আই উইশ ইউ ক্লাইম্ব দ্যাট হিল। ক্লাইম্ব ইট। থ্যাংক ইউ। বলে দীপনাথ উঠে পড়ে। অধ্যায় ৭৫। আকাশে অনেক ওপরে এক টুকরো অস্বাভাবিক মেঘকে দেখতে পেল শ্রীনাথ। মেঘটা গোল বলের মতো, রং লালচে। নীল আকাশ থেকে অনেকগুলো টুকরো মেঘের ভিতর থেকে এই অস্বাভাবিক গোল মেঘটা খুব দ্রুত বেগে নিচে নেমে আসছে। খুব সঙ্গত কারণেই শ্রীনাথ বিপদের গন্ধ পাচ্ছিল। সে জানে এটা পৃথিবীর মেঘ নয়, এর জন্ম দূর মহাকাশে। আবহমান কাল ধরে মানুষের যত শত্রু পৃথিবীতে এসেছে এ তা থেকে আলাদা। খুব নিঃশব্দ যে মেঘ বা মেঘের ভ্রম নিচে আসছে তা আসলে একটা অতিকায় জলের ফোঁটা। ফোঁটা নয়, আসলে এক বিপুল জলের পিণ্ড। ঠিক আকাশের এক ফোঁটাও অশ্রুর মতো দেখাচ্ছে। দেখ না দেখ, সেই জলপিণ্ড চলে এলো কাছে। কি বিশাল তার ব্যাস, কি বিপুল তার আকার। স্তম্ভিত মুখ হয়ে থাকতে হয় দৃশ্যটা দেখে। সর্বনাশ বটে, কিন্তু সেই সর্বনাশের বিশালতা দেখে কে না অতীত ভবিষ্যৎ ভুলে যায়। বড় বিপদেরও এক প্রচণ্ড সম্মোহনী শক্তি আছে। জলের পিণ্ড এগিয়ে এলো আরও কাছে। শ্রীনাথ ভেবেছিল খুব কাছেই কোথাও পড়বে, তা পড়ল না। যতক্ষণ ধরে শূন্য পেরোচ্ছিল ততক্ষণে আহ্নিক গতির বশে পৃথিবী একটু ঘুরে গেছে। তবু খুব দূরে নয়, কাছেই কোথাও ঝম করে সেটা পড়ল। একটু কেঁপে উঠল কি পৃথিবী? শ্রীনাথ চোখ বুঝল। সমস্ত পৃথিবীকে ডুবিয়ে দেওয়ার পক্ষে ওই এক ফোঁটা জলে কি যথেষ্ট নয়? তবু চোখ খুলেই সে দেখতে পায় আকাশে সেই ঠিক একই জায়গায় আবার সেই একই রকম আর একটা ফোঁটার জন্ম নিল, নেমে আসতে লাগল। ভাগ্যক্রমে শ্রীনাথ দাঁড়িয়ে আছে এক পাহাড়ের কোলে। দ্বিতীয় জলের ফোঁটা পৃথিবীতে পড়ার আগেই সে হামাগুড়ি দিয়ে উঠে যেতে লাগলো ওপরের দিকে। পাহাড় চূড়ায় কয়েকটা পোড়ো ঘর, কিছু অসহায় মানুষ। শ্রীনাথ চূড়ার কাছাকাছি পৌঁছে ফিরে চেয়ে দেখল এর মধ্যেই এত উঁচু পাহাড়টার অর্ধেকেরও বেশি জলের গ্রাসে চলে গেছে। আর একটা ফোঁটা জল পড়লে বাকি অর্ধেকটাও যাবে। বাকি অর্ধেকও যাচ্ছিল। শ্রীনাথ চেয়ে থাকতে থাকতেই ঝম করে দ্বিতীয় জলপিণ্ডটাও নেমে আসে। অমনি নিচের জলরাশি বিপুল গর্জনে ফেনায়িত অসম্ভব উঁচু ঢেউ তুলে ধেয়ে আসে ওপরের দিকে। নোংরা ঘোলা ক্রুদ্ধ ক্ষুব্ধ জলে ভাসছে মানুষের সব বাড়ি ঘর তৈজসপত্র। তবু শান্ত ধ্যানমগ্ন নীলিমায় ফের এক ফোঁটা জল জন্ম নেয়। দেখে শ্রীনাথ, আর আতঙ্কে নীলবর্ণ হয়ে চেঁচাতে থাকে, কি হলো, কি হচ্ছে? ঠিক এই সময় তাকে ঠেলে তোলে সজল। বাবা, ও বাবা, কি হয়েছে? ঘুম ভেঙে শ্রীনাথ উঠে বসে তড়াক করে। স্বপ্নের ঘোর এখনো কাটেনি। বাইরে কি বৃষ্টি হচ্ছে? সে জিজ্ঞেস করে। সজল অবাক হয়ে বলে, হচ্ছে তো, রাত থেকেই হচ্ছে, একটানা। তোমায় বোবায় ধরেছিল বাবা?
শ্রীনাথ অনেকক্ষণ চুপ করে বসে থাকে, কথা বলতে পারে না। বাইরে প্রচণ্ড বৃষ্টির শব্দ, লক্ষণ ভালো নয়। বছর ৫ আগে এরকম সাংঘাতিক একটানা বৃষ্টির পর এ বাড়িতে কোমর সমান জল দাঁড়ায়। পোটলা পুটলি নিয়ে সপরিবারে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল তাকে। এই বৃষ্টিটাকে তাই শ্রীনাথ খুব সন্দেহ করে। স্বপ্নটাও জলেরই স্বপ্ন, কি হয় কে জানে। শ্রীনাথ বলল, যা তো, উঠোনে কতটা জল জমেছে দেখে আয়। সজল টর্চ হাতে উঠে দরজা খোলে। ও বাস, খুব জল জমেছে গো বাবা, অনেক। কতটা? উদ্বেগে শ্রীনাথের গলা সরু হয়ে যায়। ২ ফুট হবে। ২ ফুট মানে অনেক জল, হাঁটুর ওপর হবে। শ্রীনাথ উত্তেজিত গলায় বলল, তাহলে এখনই আমাদের অন্য কোথাও চলে যাওয়া দরকার। ভিতর বাড়িতে ওরা কেউ কিছু টের পাচ্ছে না নাকি? তোর মাকে একটা খবর দে। সজল বেশিরভাগ সময়ই শ্রীনাথের অকারণ উদ্বেগ দেখে হাসে, কিন্তু এখন হাসল না। বারান্দায় ফিরে গিয়ে উঠোনের জলে টর্চের আলো ফেলে সে দেখতে পেল স্রোত চলছে। স্রোতটা আসছে নদীর দিক থেকে। মাটির বাঁধটা যদি ভেঙে গিয়ে থাকে তবে ব্যাপারটা আর হাসি ঠাট্টার নয়। স্বপ্নটা এখনো শ্রীনাথকে তাড়া করে বেড়াচ্ছে। সে বিছানা ছেড়ে বাইরে এসে সজলের পাশে দাঁড়ায়। ও বাবা, এই যে ভীষণ জল রে। সজল বলে, তুমি অত ভেবো না তো বাবা। তোর মাকে অনেকদিন আগেই আমি বলেছিলাম দাদার ঘরের ওপরে একটা দোতলা তুলতে। দোতলা হলে বানের জলে তেমন ভয় নেই। এখন আর সে কথা বলে কি হবে? জলটা বাড়ছে না, টর্চটা জ্বালাতো। সজল টর্চ জ্বালল। জল বাড়ছে কিনা বোঝা গেল না, তবে জল যে পাক খাচ্ছে, স্রোত চলছে তা বোঝা যাচ্ছিল। ঘরের পিছন দিক থেকে বৃষ্টির শব্দের ভিতর দিয়েও একটা চেঁচামেচির শব্দ আসছিল। কান পেতে শব্দটা বোঝার চেষ্টা করছিল শ্রীনাথ। বলল, নিতাই চেঁচাচ্ছে না? নিতাই বটে। একটু বাদে অন্ধকার ফুঁড়ে বৃষ্টি ভেদ করে ২ মূর্তি উঠে এলো বারান্দায়। মাথায় পোটলা, হাঁড়ি, টিনের বাক্স। নিতাই একগাল হেসে বলল, আগেই বুঝেছিলাম এবারও খরা হবে, তাই সেই বৈশাখ মাসে একটা বরুণ বান মেরে রেখেছিলাম। তাজ্জব কাণ্ড, সেই বানে যে এতটা হবে তা বুঝতে পারিনি। সজল টর্চটা ঘুরিয়ে নিতাইয়ের মুখে ফেলতেই নিতাই সামলে গেল। ঢোক গিলে বলল, ছোট কর্তা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ভিজে একেবারে ঢোল হয়ে গেছে দেখুন। গুল মারাটা বন্ধ করবে এবার থেকে। নিতাই আবার ঢোক গিলল। বলতে নেই কর্তামাকে সে ভয় খায় বটে, কিন্তু বুকের মধ্যে ততটা গুড়গুড়নি ওঠে না। কিন্তু এই ছোকরার মুখোমুখি পড়লেই তার আজকাল পায়ের তলায় ভূমিকম্প হতে থাকে। নিতাইয়ের বউ কথা বলছে না। ভেজা কাপড়ে বারান্দায় একধারে জড়সড় হয়ে বসে আছে। শ্রীনাথের কষ্ট হলো, জিজ্ঞেস করল, তোদের শুকনো জামা কাপড় নেই? মেয়েটা মাথা নাড়ল, নেই। ভেজা কাপড়ে এই হাওয়ায় বসে থাকলে ঠান্ডা লেগে যাবে যে। এ কথায় নিতাই আর তার বউ হেসে ফেলে। নিতাই বলে, বাবুর যেমন কথা, কোন দালান কোঠোয়ালা বাড়ির মেয়ে যে ঠান্ডা লাগবে? বরাবর বৃষ্টি হলেই ভিজেছে, ও সব সয়ে গেছে ওর। তোর ঠান্ডা লাগে না? সজল সামনে না থাকলে নিতাই এ কথায় হেসে উঠত। শোনো কথা, মহাযোগী নিতাই খ্যাপার নাকি ঠান্ডা লাগবে। কিন্তু সজল খোকা থাকায় নিতাই অতটায় গেল না। বিজ্ঞের মতো একটু হেসে বলল, আগে আমিও রোদে জলে মানুষ, আপনি ভাববেন না। কিন্তু শ্রীনাথ ভাবে। আগে পৃথিবীর সম্পর্কে খানিকটা উদাসীনতা ছিল তার, আজকাল সবকিছু নিয়ে উদ্বেগ। বলল, ও বাহাদুর তোরা, বুঝেছি। এখন ঘরে গিয়ে আলনায় দেখ গোটা কয়েক জলে কাঁচা ধুতি আছে, পুরনোই, দুজনে পড়ে নে যা।
বউটা মৃদু স্বরে বলে, না বাবা, আপনার পরনের ধুতি পরতে পারবো না, বড় পাপ হবে। তোর মাথা হবে, গুরুজনদের কথা শুনতে হয়, যা। শ্রীনাথ ধমক দেয়। সজল টর্চের আলোটা নিতাইয়ের বউর দিকে তাক করে বলে, যাও না ভৈরবীদি, বাবা বলছে যখন যাও। ভৈরবী ওর নাম নয়, কিন্তু নিতাইয়ের বউয়ের এই নামটাই চালু হয়ে গেছে। তান্ত্রিকের বউ বলেই বোধ হয়। টর্চের আলোয় লজ্জা পেয়ে বউটি তার তেলে কাপড়ের ঘোমটার তলায় মুখ আড়াল করে বলে, আমার শীত লাগছে না। নিতাই অবশ্য বাবুর দুটো ধুতি হাতানোর ওই মৌকাটা ছাড়তে চাইছিল না। বউয়ের দিকে চেয়ে বলল, বাবু হলো ভগবানের মতো, তা ভগবানের দেওয়া আলোটা, বাতাসটা, কলাটা, মূলোটা নিলে আর দোষের কি? যাও, কাপড়টা ছেড়ে ফেলো গিয়ে। বউটা জেদি আছে, রাজি হলো না। চক্ষু লজ্জায় নিতাইও গেল না। টর্চ জেলেই রেখেছে সজল, জল ইঞ্চি খানেক বেড়ে গেল দেখতে না দেখতেই। নিতাই বলে, মাটির বাঁধটা গেছে। এই সেদিনও দেখি পরাশর ঘর তুলবে বলে বাঁধ থেকে মাটি কাটিয়ে আনছে। পই পই করে বললুম, বাবু, তোমরা সবাই যদি বাঁধের মাটি চুরি করো তাহলে কিন্তু একদিন বিপদ আছে। এই নদীর চেহারা এমনিতে ভালো মানুষের মতো, কিন্তু খেপলে সমুদ্রে। ভিতর বাড়ির দিকে এতক্ষণে বাতি দেখা গেল। ইলেকট্রিক অনেকক্ষণ নেই। কয়েকটা হ্যারিকেন আর টর্চ ঘোরাফেরা করছে। দুটো ছাতা হাতে নিয়ে বৃষ্টির মধ্যে একটা গামছা মাথায় মংলু খপাত খপাত করে জল ভেঙে এসে বলল, মা বলছেন আপনারা সব ভিতর বাড়ির বড় ঘরটায় চলে আসুন, ওটার ভিত উঁচু আছে। শ্রীনাথ হতাশ গলায় বলে, কত আর উঁচু? এই জলে যে সৃষ্টি ভেসে যাবে। এই হারে বাড়লে সকাল নাগাদ ঘরের চালে উঠেও রক্ষা পাওয়া যাবে না। তবু যতটা পারা যায়। আমি আপনার ঘরের কিছু জিনিসপত্র পাটাতনে তুলে রাখি গে। আয় রে নিতাই, একটু হাত লাগাবি। বলে নিতাইকে নিয়ে মংলু ঘরে গিয়ে ঢোকে। সজল বাবার দিকে হাত বাড়িয়ে বলে, চলো বাবা। সজলের হাতটা অবশ্য ধরল না শ্রীনাথ, কিন্তু জলে নেমে পড়ল। বলল, চল। দোতলাটা তুলে রাখলে আজ এই বিপদে কিছু হতো না। তৃষা তার ঘরের দাওয়ায় মস্ত টর্চ হাতে দাঁড়িয়ে, পাশেই শরীর। তৃষার শাড়ি সপসপে ভেজা, চুল থেকে জল পড়ছে। সজল জিজ্ঞেস করে, তুমি ভিজলে কি করে? দুটো হাঁস বেরিয়ে গিয়েছিল, ধরে আনলাম। ধরার লোক ছিল না? কাকে ডাকবো? কে শুনবে এই বৃষ্টিতে? বলে তৃষা শ্রীনাথের দিকে চেয়ে বলে, বারান্দার ওই কোণে বালতিতে ভালো জল তোলা আছে, হাত পা ধুয়ে ভালো করে মুছে বিছানায় গিয়ে বসো। আমি চায়ের জল চড়িয়ে এসেছি, মঞ্জু চা করে দেবে। সজল, যা। শ্রীনাথ লক্ষ্মী ছেলের মতো তাই করল। সজল শুধু ঠোঁট উল্টে বলে, ঘরে বসে থাকার মানেই হয় না, আমি বরং আশপাশটা দেখে আসি কে কি করছে। তৃষা চাপা গলায় বলল, না, এই বৃষ্টিতে যাবে না, কাল সকালে সব খবর নিও। সজল তর্ক করল না, কিন্তু কোমরে হাত রেখে বারান্দায় বেপরোয়া এক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। ভেতরে কিরোসিনের স্টোভে মঞ্জু চা করছে। বিছানায় পা তুলে বসল শ্রীনাথ। অল্প আলোতেও ঘরে মেলা ঘুরঘুরে পোকা ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। বাইরে জল জমলেই এরা ঘরে ঢুকে পড়ে। বৃষ্টিটা কিছুতেই ধরছে না। বাইরে বৃন্দাই বোধহয় চেঁচিয়ে জানান দিল পশ্চিমের ঘরে জল ঢুকছে। তৃষা ঘরে আসে। তার মুখে কোনো উদ্বেগ নেই, তবে একটা কাঠিন্য আছে। ঘরের পাটাতনের সঙ্গে একটা কাঠের মই লাগানো। একটা বাক্স হাতে তৃষা তরতর করে পাটাতনে উঠে বাক্সটা রেখে নেমে এলো আবার। শ্রীনাথ বিরক্ত হয়ে বলে, কবেই তো তোমাকে বলেছিলাম এবার দোতলাটা করো, এসব জায়গায় জল হবেই। রাতে আমি জল নিয়ে একটা বিচ্ছিরি স্বপ্নও দেখেছি। তৃষা তার বড় বড় চোখে চেয়ে বলে, দোতলা? দোতলা দিয়ে কি হবে? আমরা তো এখানে চিরকাল থাকবো না। থাকবো না?
তাহলে কোথায় যাব? তা জানি না, তবে এখানে নয়। এখানে নয় কেন? এই জায়গা আমার আর ভালো লাগছে না। শ্রীনাথ খিচিয়ে ওঠে। তোমার ভালো না লাগলেই হবে? আমরা কি তোমার হাতের পুতুল? আমিও পুতুল। রাগ করো না। আমার মনে হয় এখানে থাকলে আমাদের কারোর ভালো হবে না। সে তো এখন বলছো, কিন্তু একসময় এখানে শেকড় গেড়ে বসার জন্য তুমি জমি জমা কিনে গেছো অন্ধের মতো। দোকান দিয়েছো, ধান কল করেছো, সেগুলোর কি হবে? শান্ত স্বরে তৃষা বলে, আমি যখন করেছি তখন সে দায়ভারও আমার। তুমি তো খবর রাখো না? ধান কল বেচে দিচ্ছি শিগগিরই। দোকানটার ভালো দাম পেলেই ছেড়ে দেব। জমি জমাও কিছু কিছু করে বিলি বন্দোবস্ত হচ্ছে। শ্রীনাথ বিরক্ত হয়ে বলে, যা খুশি করো, আমার কি? আমার সম্পত্তি তো নয়। তৃষা একটু হেসে বলল, না হলে কি হয়? খুব চিন্তায় তো পড়েছ দেখছি। অত চিন্তা করো না। লোকে আমার যত বদনামি করুক, কেউ অন্তত আমাকে বোকা ভাবে না। শ্রীনাথ হঠাৎ বলল, কিন্তু আসলে তো তুমি বোকাই। তাই নাকি? বোকা নও? বোকা না হলে আজ তোমার সংসার এত সৃষ্টি ছাড়া কেন? মেয়ে মানুষের একটা সীমা আছে, গণ্ডি আছে। এটা যে ডিঙিয়ে যায় সে নিশ্চয়ই বোকা। তৃষার তর্ক আসে না। ঝগড়া করতে সে ভালোবাসে না। উপরন্তু সে দেখতে পায় সজল দরজায় এসে দাঁড়িয়ে আছে। চৌকাঠে ঠেসান, কোমরে হাত, চোখ দুখানা ঝলমলে কৌতুক। ওর পায়জামাটা উড়ু পর্যন্ত ভেজা। মাথার ঘন চুলে অজস্র ফোঁটা লেগে আছে। তৃষা সজলের দিকে এক পলক চেয়ে চোখ ফিরিয়ে নিয়ে বলে, পায়জামাটা পাল্টে নাও, ঠান্ডা লেগে যাবে। আমার পায়জামাটা সব পশ্চিমের ঘরে। আমার একটা শাড়ি প্যাচ দিয়ে পরে থাকো, ওই আলনায় আছে। সজল কাঁধ ঝাঁকিয়ে বলল, আমরা এই জায়গা ছেড়ে কোথায় যাব মা? কোথাও যাব? এই জায়গা আমি ছাড়ব না। তোমার ইচ্ছে সব হবে নাকি? এই জায়গায় যে আমরা সেট করে গেছি, অন্য কোথাও গেলে পুরনো বন্ধুদের কোথায় পাবো? নতুন বন্ধু হবে? নতুন বন্ধু চাই না। তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না যেতে চাইলে তোমরা এখানেই থেকো। তুমি থাকবে না? না, আমি চলে যাব। একা? দরকার হলে একাই। সজল হঠাৎ একটু হাসল। মেয়েরা একা থাকতে পারে নাকি? তোমার বাজার করে দেবে কে? তৃষা ক্লান্ত মুখে ছেলের দিকে চেয়ে বলে, ওসব কথা থাক এখন। পায়জামাটা ছাড়বি কিনা কবার বলতে হবে? আমি শাড়ি পরবো না। তাহলে মংলুকে বল পশ্চিমের ঘর থেকে পায়জামা এনে দেবে। আগে বলো তুমি কোথায় যাবে? আমি তোদের সঙ্গে থাকবো না, এখানেও থাকবো না। আমাদের কি তুমি দেখতে পারো না মা? তৃষা এই কথার জবাব দিল না। খাটের তলা থেকে তোরঙ্গ টেনে বের করে ডালা খুলে জিনিসপত্র ঘাঁটতে লাগলো। সজল কিছুক্ষণ জবাবের জন্য অপেক্ষা করে বলল, বৃষ্টি কমে এসেছে, কেন খামোখা জিনিসগুলো ওপরে তুলছ? বাস্তবিকই বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ স্তিমিত রিমঝিম হয়ে বাজছে। কিন্তু তৃষা আপন মনে তার কাজ করে যেতেই লাগলো। মঞ্জু বাবাকে চা দিয়ে মায়ের কাপটা পাশে মেঝে রেখে বলল, মা তোমার চা। ভারী অস্বস্তি বোধ করছিল তৃষা। চায়ের কাপ তার অবলম্বন হলো একটা। মেঝে বসে চায়ে চুমুক দিয়ে ছেলের দিকে চেয়ে বলল, বড়দের সব কথার মধ্যে থাকো কেন? বড়দের কথা আবার কি? এখান থেকে চলে যাওয়ার কথা বলছিলে, কানে এলো তাই বললাম। তৃষা ভারী হতাশ ও বিষণ্ণ মুখে বসে থাকে। এই সংসার ছেড়ে তার কি সত্যি যাওয়ার সময় হলো? অধ্যায় ৭৬। অন্ধকারে জল ভেঙে পোটলাপুটলি মাথায় কিছু লোক এসে জড়ো হয়েছে এ বাড়ির উঠোনে। মংলু তাদের পূবের ঘরের দাওয়ায় উঠিয়ে দিচ্ছে। তাদের মধ্যে একজন বলল, এ বৃষ্টির জল নয় গো, বেনো জল, স্রোতটা দেখো। মৃতপ্রায় নদীটার বুকে পলি মাটি জমে এত উঁচু হয়েছে যে বর্ষাতেই জল উপচে আসে। এবারও বৃষ্টিতে পুরনো মাটির বাঁধটা যে গেছে তাতে সন্দেহ নেই। উঠোনের জল দাওয়া প্রায় গিলে ফেলেছে, কয়েক ইঞ্চি বাকি।
ঘরের মধ্যে উদ্বিগ্ন শ্রীনাথ বলে, অবস্থা তো ভালো দেখছি না, জিনিসপত্র এই বেলা পাটাতনে তোলো। এতক্ষণ তাই করছিল তৃষা, কিন্তু এখন হঠাৎ তার মুখ পার্থিব বিষয় সম্পর্কে খুব নিরাসক্ত হয়ে গেছে। জানলার পাটায় বসে বাইরের দিকে চেয়ে আছে চুপচাপ। শ্রীনাথ জানে সজলের সঙ্গে তার মায়ের সম্পর্ক ভালো নয়, তাতে একসময় সে বেশ খুশি বোধ করত, কিন্তু আজ অস্বস্তি হয় তার। চারদিকে এই জলের বিপদ, আর ঘরের মধ্যে মা ছেলের মধ্যে থমথমে ভাব। শ্রীনাথ একবার রাগের চোখে দরজায় দাঁড়ানো ছেলের দিকে চেয়ে বলল, তোর পায়জামাটা বদলাতে কি হয়? বড় বেদরা বাঁদর তৈরি হচ্ছিস তো, যা ছেড়ে ফেল গিয়ে। শাড়ি পরব? বিপদের দিনে অত বাছাবাছি কি? এটা কি বাবুয়ানির সময়? যা শিগগির। সজল মার কথা শোনেনি, কিন্তু বাবার কথা শুনল, হয়তো ইচ্ছে করেই। পাটাতনের সিঁড়ির নিচে আলো গিয়ে পৌঁছায়নি ভালো করে। সেইখানে দাঁড়িয়ে সে একটা সাদা খোলে শাড়ি জড়ালো কোমরে। শ্রীনাথ বলল, জামাটাও ভিজেছে, ছেড়ে ফেল, মাথা মোচ। সজল সবই ধীরে সুস্থে করে, এবং তার মধ্যেই মায়ের দিকে মাঝে মাঝে চেয়ে দেখে, মুখ টিপে মাঝে মাঝে একটু হাসেও বোধ হয়। তারপর লক্ষ্মী ছেলের মতো সে শ্রীনাথের পাশটিতে এসে বসে। এইসব মুখ না ঘুরিয়েও টের পায় তৃষা। তার সমস্ত অনুভূতি সজাগ, সে লক্ষ্য রাখছে। স্বপ্না আর মঞ্জুও বাপের পিছন দিকে বিছানায় শুয়ে মৃদুস্বরে কথা বলছে। বৃন্দা কেরোসিন ভরছে স্টোভে। বাড়ির কাজের লোকেরা ভিজে শ্যাঁতা, তাদের জন্য চা হবে। শরীর ঘরে ছিল না, বারান্দা থেকে এই মাত্র ঘরে এসে বলল, মেজদি, দোকানে নিশ্চয়ই জল ঢুকেছে। তৃষা তার কঠিন মুখখানা এবার ফেরায়। কে বলল? কে বলবে, ভিতটা তো নিচু, গতকালই নতুন মাল এসেছে, সব পড়ে আছে মেঝে, তোলার সময় হয়নি। তৃষা একটা শ্বাস ফেলে মৃদুস্বরে বলল, থাকবে। অবাক শরীর বলে, থাকবে মানে? অন্তত 4-5 হাজার টাকার জিনিস, জল ঢুকলে একদম বরবাদ। আমি বরং গিয়ে একটা ব্যবস্থা করে আসি, চাবিটা দাও। তৃষা আঁচলের গেরো থেকে চাবির গোছাটা মেঝে ছুঁড়ে দিয়ে বলে, লোহার আলমারিতে আছে, নিয়ে যা। মেজদির মেজাজ দেখে শরীর অবাক হলেও কিছু বলল না। আলমারি খুলে দোকানের চাবি নিয়ে তৃষার হাতে আবার চাবির গোছাটা ফেরত দিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। বারান্দা থেকে বলল, মংলু আর নিতাইকে নিয়ে যাচ্ছি, অনেক মাল, তুলতে লোক লাগবে। তৃষা এই কথারও জবাব দিল না। ঘরে একটা অস্বস্তিকর নীরবতা ঘনিয়ে উঠছে। ছেলেমেয়েরা অবশ্য অতটা খেয়াল করল না। স্বপ্না, মঞ্জু আর সজল কোথা থেকে একটা লুডো বের করে হ্যারিকেনের আলোয় খেলতে বসে গেল। অস্বস্তিটা শুধু টের পাচ্ছিল শ্রীনাথ। তৃষার কোনো বিস্ফোরণ নেই, চেঁচামেচি নেই, কিন্তু তার ঠান্ডা রাগ নানা পন্থায় শোধ নেয়। শোধ নিতে তৃষা কখনো ভুল করেনি। খুব চিন্তিত উদ্বিগ্ন মুখে সে তাই সজলের দিকে একবার তাকায়। বড় অবাধ্য হয়েছে ছেলেটা। একদিন ওর খাদ্যে পানীয়েও না অজানা বিষ এনে মেশায়। এত সাহস কি ওর ভালো? একটু ভাবল শ্রীনাথ, তারপর নিঃশব্দে উঠে তৃষার কাছে জানলায় এসে দাঁড়ালো। তৃষা একবার দেখল তাকে, তারপর উঠবার চেষ্টা করতেই শ্রীনাথ বলে, বসো বসো। বলছিলাম কি, সজল নিতান্ত ছেলে মানুষ। আমি তো সেটা জানি। তৃষা অবাক হয়ে বলে। শ্রীনাথ তৃষার মুখের কঠিন আস্তরণটা লক্ষ্য করে এই আবছা আলোতেও। মনে মনে প্রমাদ গুণে গলাটা পরিষ্কার করে নিতে বার দুই গলা খাকারি দেয়। তারপর বলে, ওর ওপর রাগ পুষে রেখো না। এই বয়সটা বাঁধ ভাঙারই বয়স। আমি জানি ও তোমাকে খুব ভালোবাসে। তৃষা জবাব দিল না। শ্রীনাথ জবাবের আশায় একটু সময় ফাঁক দিয়ে বলল, আর মায়ের শাসনকে একটা বয়সের পর
ছেলেপুলেরা বড় একটা মানতে চায় না। আমরাই তো দেখো না, 10-12 বছর বয়স থেকেই মাকে আর ভয় টয় পেতাম না। মায়ের সঙ্গে ছেলেপুলেদের সম্পর্কটাই ওরকম যে। বলে শ্রীনাথ একটু মন ভোলানো হাসি হাসল। তৃষা চুপ করে যেমন বসেছিল তেমনই বসে রইল। শ্রীনাথ ভরসা দিল তাকে, তুমি ভেবো না, আমি ওকে শাসন করে দেব, আর যেন কখনো তোমার অবাধ্য না হয়। তৃষার মুখের কঠিন আস্তরণটা যেমন ছিল রয়েই গেল। চারদিকের প্রাকৃতিক বিপদের কথা আর খেয়াল রইল না শ্রীনাথের। তৃষার মুখের দিকে চেয়ে বুকটা গুড়গুড় করছিল তার। বাইরে থেকে কে চেঁচিয়ে বলল, বড় ঘরে জল ঢুকছে গো। ঝিরঝির করে আবার বৃষ্টি নেমেছে। বাইরে এসে শ্রীনাথ দেখে দাওয়ার কানায় কানায় জল, আর এক চুল বাকি। কিন্তু দৃশ্যটা সে খুব নিষ্পৃহভাবে দেখে, কোনো প্রতিক্রিয়া হয় না। মুখ ঘুরিয়ে সে ঘরের ভিতরে চেয়ে দেখে হ্যারিকেনের আলোয় 3 ভাই বোন লুডো খেলছে। সজলের মুখ দেখা যাচ্ছে না, এদিকে পিছন ফেরানো। তার চওড়া কাঁধ, চুলে ভর্তি মাথার একটা ছায়া শরীরের দিকে চিন্তিতভাবে চেয়ে থাকে শ্রীনাথ। চারদিকের অনেক বিপদের মধ্যে এ ছেলেকে বাঁচিয়ে রাখা এক সমস্যা। ওকে কি বেঁচে থাকতে দেবে? এক ঝলক জল এসে পা ভিজিয়ে দিয়ে গেল শ্রীনাথের। বড় ঘরও ডুবছে তাহলে। ডুবুক, ডুবে যাক, ভেসে যাক। শ্রীনাথ তার কোমর থেকে বিড়ির বান্ডিল আর দেশলাই বের করে বিড়ি ধরিয়ে নেয়। বারান্দায় ঘরে মেলা পোকামাকড় ঘুরঘুর করছে। টর্চের আলো এসে চারদিকটা দেখার চেষ্টা করে। বেনু ঘোলা জল তোড়ে ঢুকছে বিশাল উঠোনে। ঝোপঝাড় সব জলের তলায়। পুবের ঘরে বারান্দায় যারা এসে উঠেছে তারাও এখন গোড়ালি ডুব জলে দাঁড়িয়ে বেকুবের মতো চুপ করে আছে। বৃষ্টি এখন তেড়ে পড়ছে। টিনের চালে জোর শব্দ। গোপুস করে একটা নারকেল জলে পড়ে ভেসে গেল। চৌকাঠ ডিঙিয়ে কয়েক কোষ জল ঢুকলো ঘরে। লুডো থেকে মুখ তুলে স্বপ্না ভয়ের গলায় ডাকল, মা। তৃষা তেমনই জানলায় বসে, জবাব দিল না, তবে মুখ ঘুরিয়ে কঠিন চোখে তাকালো। স্বপ্না দরজার দিকটা দেখিয়ে বলে, জল ঢুকছে। তৃষা মৃদুস্বরে বলল, দেখেছি। সজল লুডোর গুটি চুরি করল এই ফাঁকে। একটা কাঁচা গুটি আঙুল দিয়ে পাকা ঘরে চালিয়ে দিয়ে সে নিশ্চিন্তের গলায় বলে, ঢুকছে তো ঢুকছে, সাঁতার জানিস না? বেশি পাকামি করিস না তো ভাই, শুধু সাঁতার জানলেই বুঝে হবে? ঘর তো ডুবে গেলে কোথায় থাকবো আমরা? ডুবতে দে না। মঞ্জু চুরি ধরতে পেরে সজলের কান টেনে একটা থাপ্পড় মেরে বলল, খুব না, চোর কোথাকার, ডাকাত। সজল হিহি করে হাসে। তৃষা কুট চোখে দৃশ্যটা লক্ষ্য করে। ছেলেটা ভয় পায় না, ভয় কাকে বলে জানে না, কিন্তু তৃষা রাগ চেনে। সে জানে সজলের এই সাহস কোনো ভালো কাজে লাগবে না। ঘরে হিলহিল করে জল ঢুকে পড়ছে এবার। এ ঘরের ভিত অনেক উঁচু, তবু ঢুকছে। তার অর্থ কোথাও বোধহয় আর ডাঙা জমি নেই। পুবের ঘরের বারান্দায় দাঁড়ানো পুরুষ, মেয়ে, বউ, বাচ্চারা ঘরের চালে উঠবার আয়োজন করছে। 5-7 জন উঠেও গেছে। বাকিদের টেনে তুলছে ঢালু টিনের ওপর। অঝোর বৃষ্টির মধ্যে ওই পিছল ঢালু টিনের ওপর কতক্ষণ কাটাতে হবে কে জানে। লক্ষণ ভালো নয়। চারদিকে টর্চ মেরে দেখছিল শ্রীনাথ। ঘরে এসে সে দেখে খাটের বিছানা গুটিয়ে তার ওপর কিছু বাক্স প্যাটরা তুলছে বৃন্দা। জলে ভিজে মালি আর 2টো কাজের লোক ঘরে এসে গেল। তৃষা জানালা থেকে জলের মেঝে পা রেখে দাঁড়ালো। বিশেষ কাউকে নয়, কিন্তু সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা আস্তে আস্তে পাটাতনে উঠে যাও,
সজল কাঁধ ঝাঁকিয়ে বলল, এখনই কি? আগে ঘরে গলা জল হোক, তারপর দেখা যাবে। স্বপ্না আর মঞ্জু সভয়ে কাঠের মই বেয়ে ওপরে ওঠে। তাদের আগে বৃন্দা। শ্রীনাথ ইতস্তত করে বলে, আর একটু দেখি, তুমি বরং উঠে পড়ো। তৃষা টেবিল ল্যাম্প জেলে শীষটা বাড়িয়ে চারদিক দেখল একটু, তারপর বলল, পাটাতনে বিছানা পাতা আছে, খাওয়ার জল রাখা আছে, খাবার দাবারও আছে, চিন্তা করো না, আমি যাচ্ছি। বলে তৃষা মইয়ে পা রাখে। শ্রীনাথ জানে তৃষা দূরদর্শী। অনেক আগে থেকেই সে সবকিছুর জন্য প্রস্তুত থাকে। তৃষার আধিপত্য মেনে নিলে কারোর কোনো ভয় নেই, কষ্ট নেই। শ্রীনাথ ঊর্ধ্বমুখ হয়ে তৃষার মই বেয়ে উঠে যাওয়া দেখছিল। পিছনে সজল হঠাৎ বলে ওঠে, আরে ওটা কি? মাঝসিঁড়িতে হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে যায় তৃষাও। শ্রীনাথ ঘুরে তাকায়, আর তাকিয়েই দেখতে পায় তৃষা যে জালনার পাটায় এতক্ষণ বসেছিল, ঠিক সেইখানে মস্ত এক চিত্রল কেউটে। চতুর হিংস্র ফণাটা মাঝে মাঝেই তুলে আবার মুখ নামিয়ে নিচ্ছে। লেজের খানিকটা এখনো বাইরে। সম্মোহিতের মতো চেয়ে থাকে শ্রীনাথ। সাপের যে এক ধরনের সম্মোহন আছে, তা সে ছেলেবেলায় শুনেছিল। আসলে আচমকা সাপ দেখা দিলে মানুষ বিমূঢ় হয়ে যায়। সেটাই কি সেই সম্মোহন? শ্রীনাথ হা করে চেয়েছিল শুধু। সবার আগে তৎপর হলো সজল। হাত বাড়িয়ে সে খাটের ছত্রি থেকে একটা আড় কাঠ তুলে নেয়। আর তখনই সম্বিত ফিরে পেয়ে শ্রীনাথ বলে ওঠে, না না সজল, খবরদার। বাপের এই কথাটা শুনল না সজল। ডান্ডাটা তৎপর হাতে তুলেই বিদ্যুৎ বেগে বসিয়ে দিল। কিন্তু ছত্রির অত লম্বা কাঠ দিয়ে এই ঘরের মতো অপরিসর জায়গায় লাঠির কাজটা হলো না। ছাদের একটা কড়িকাঠে সেটা খটাং করে শব্দ করল। তারপর যদিও বা জানলার পাটা পর্যন্ত নামল, তো সেটা সাপটার গায়েই লাগলো না। কিন্তু এই আক্রমণে ভয়ঙ্কর সাপটা দুরন্ত ফণার ছোবল তুলল। করছিস কি, গাধা কোথাকার? বলে হঠাৎ শ্রীনাথ চাপটে ধরে সজলকে। কামড়াবে তোকে, উঠে যা পাটাতনে, যা। সজল মুখ ঘুরিয়ে বাবার দিকে চেয়ে হাসল। ছাড়ো বাবা, একটা সাপকে অত ভয় কি? দেখো না, মেরে ঠান্ডা করে দিচ্ছি। এক পলকের ওই সর্বনাশা অমনোযোগ, ওই সুযোগেই সাপটা হরহর করে নেমে এলো মেঝে। তীব্র ফোঁসানির শব্দে সচকিত সজল চেয়ে দেখে মাত্র 3 হাত দূরে সাপটার ফণা, আর তার পাল্লায় সে দাঁড়িয়ে। তাকে জাপটে আছে বাবা। গোয়াল ঘরে বাগানে অনেক সাপ মেরেছে সজল, সাপে তার ভয় প্রায় নেই। কিন্তু ঠিক এই অবস্থায় সাপের মুখোমুখি সে কখনো পড়েনি। তার উপর বিপদ। বাবা তাকে জড়িয়ে ধরে একটা অদ্ভুত গুঁ গুঁ শব্দ করছে। কিন্তু সজলের কাছে সাপের কোনো সম্মোহন নেই। তার মাথা পরিষ্কার, সহজেই সে সিদ্ধান্ত নিতে পারে। হাতের বিশাল ডান্ডাটা ফেলে গায়ের আসরিক জোরে সে এক ঝটকায় বাবাকে ছিটকে ফেলে দিল। সাপটা ছোবল দিতে একটু দেরি করেছিল, তারও তো অগ্রপশ্চাৎ বিবেচনা করার আছে। বিনু জল থেকে মানুষের ঘরে উঠে এসে সেও একটু অপ্রতিভ। সজল তাই এই যাত্রায় বেঁচে গেল। বাবাকে সরিয়ে দিয়েই সে এক লাফে সরে গিয়ে খাটের ওপর ডাঁই করা বাক্স প্যাঁটরা থেকে হাত বাড়িয়ে প্রায় অন্ধের মতো একটা মাঝারি ট্রাঙ্ক দুহাতে তুলে নিল চোখের পলকে। তুলেই সেটাকে মেঝে ফেলে লম্বালম্বি তড়িৎ গতিতে ঠেলে নিয়ে গেল সাপটার দিকে। মেল ট্রেনের মতো দ্রুতগামী সেই ট্রাঙ্ক সাপটিকে নড়ার সময় দিল না। সোজা দেওয়ালের সঙ্গে চিরে চ্যাপ্টা করে দিল। দেওয়ালে সাপটাকে ট্রাঙ্ক দিয়ে দুম দুম করে ঠুসতে থাকে সজল। প্রবল সে প্রহারে সাপটার হাড় গোড় ভেঙে দ হয়ে যায়, চামড়া ছিঁড়ে যেতে থাকে। সজল সাপটাকে ঠুসতে ঠুসতে অস্ফুট স্বরে বলতে থাকে, মর মর মর।
কিছুক্ষণ আগেকার ভয়ঙ্কর কেউটে যখন প্রায় ছিবড়ে হয়ে এসেছে তখন তাকে ছাড়ল সজল। শ্রীনাথ উঠে বসেছে, হাঁ করে দেখছে দৃশ্যটা। সিঁড়ির মাঝখানে স্থির স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে তৃষা, নির্নিমেষ চোখ। এতক্ষণ সে একটাও শব্দ করেনি। সজল ট্রাঙ্কটা আবার খাটে তুলে রাখে, তারপর বাবার দিকে ফিরে একগাল বাহাদুরি হাসি হেসে বলে, তুমি যা ভীতু না, তোমার জন্যই আরেকটু হলে সাপটার ছোবল খেতাম। বলে সে বাবাকে টেনে তোলে। শ্রীনাথ কাঁপছিল, হাতে পায়ে বশ নেই। কিছুক্ষণ স্তম্ভিতের মতো সজলের মুখের দিকে চেয়ে থেকে হেদানো গলায় বলল, তোর প্রাণের ভয় নেই হারামজাদা? ফের যদি কোনোদিন। সজল একটু হেসে বলে, আমার চেয়ে মার বিপদ অনেক বেশি। ওই জানলায় মা বসেছিল একটু আগে। তা বটে, কিন্তু তৃষাকে সাপে কামড়াতে পারে এইটা যেন বিশ্বাস হয় না শ্রীনাথের। এবারের সাপও হয়তো তৃষার অনুগত। এমনও হতে পারে যে এই কেউটেটা তৃষার মনোবাঞ্ছা পূর্ণ করতে সজলকে ছোবল তুলেছিল। পাটাতনের ওপর থেকে এ সময় মুখ বাড়িয়ে মরা সাপটা দেখে স্বপ্না চেঁচিয়ে উঠল, ও বাবা গো, ভাই তুই মারলি? তৃষা কোনো কথা না বলে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। এবার বলল, বৃন্দা, সাপটাকে বাইরে ফেলে দিয়ে আয়। কোচকানো ভ্রু আর কঠিন মুখ নিয়ে তৃষা আস্তে আস্তে পাটাতনে উঠে গেল। সাপটা তাকে কামড়াতে পারত, আর একটুক্ষণ যদি সে বসে থাকতো জালনার পাটায়, কিন্তু সেজন্য কোনো দুশ্চিন্তা হচ্ছিল না তৃষার। এই বাড়িতে আসার পর বিস্তর সাপ, বিছে, পাগলা শেয়ালের সঙ্গে বসবাস করতে হয়েছে, কিন্তু এখন আরো বুদ্ধিমান, আরো হিংস্র, আরো তৎপর মানুষের সঙ্গে বসবাস করতে হবে তাকে, যাদের ওপর কিছুতেই আধিপত্য বিস্তার করা যাবে না। বড় ঘরটা বেঁচে গেল শেষ পর্যন্ত। জল ঢুকলো বটে, কিন্তু 1-1.5 ইঞ্চির বেশি উঠল না। ভোর হতে না হতেই সেই জল নেমে যাচ্ছিল আস্তে আস্তে। শরীর সকালবেলা খবর আনলো নদীর ওপারের বাঁধ এপারের লোক গিয়ে কেটে দিয়ে এসেছে, ফলে জলটা আর বাড়তে পারেনি। সকালে অগোছালো ঘরে সকলে জড়ো হয়ে বসে চা খাচ্ছিল। পুবের ঘরের চাল থেকে লোক নেমে দাওয়ায় বসে আছে। বৃন্দা তাদের জন্য ধামা ভর্তি চিড়ে বের করে দিচ্ছিল। বৃষ্টি এখনো হচ্ছে, রোদ ফোটেনি। তৃষা একদমই কথা বলছে না রাত থেকে, এটা লক্ষ্য করেছে শ্রীনাথ। কথা বলানোর জন্য সে বলল, কাল রাতে তোমারও খুব ফাড়া গেছে। উফ, যা একখানা সাইজ সাপটার। তৃষা চায়ের কাপ নামিয়ে রেখে মৃদু স্বরে বলল, পাড়া এখনো যায়নি। শ্রীনাথ চমকে উঠে বলে, তার মানে? মানে কি তা তোমার বোঝা উচিত ছিল। বলেই তৃষা উঠে পড়ে। অনেক কাজ। অধ্যায় ৭৭। মাল্টিন্যাশনাল কোম্পানির যত দোষ আছে, সানফ্লাওয়ার তার কোনোটা থেকেই মুক্ত নয়। দেবনাথকে সানফ্লাওয়ারে ঢুকবার আগে একটা বন্ড সই করে দিতে হয়। সে যে শর্ত দিয়েছিল তার কোনোটাই কোম্পানি মানল না, তবে বেতনটা ঠিক রাখল। যাতায়াতের জন্য অফিসারদের নিজস্ব গাড়ি থাকলে ভালো কথা, নইলে চমৎকার একটা বাস সার্ভিস আছে। শহরের বিভিন্ন জায়গা থেকে অফিসারদের নিয়ে আসা বা পৌঁছে দেওয়া হয়। দেবনাথ সেই সুবিধাটুকু পেল। কোম্পানি কোনো বাড়ি দেবে না, তবে কালক্রমে বাড়ি বা ফ্ল্যাট কেনার টাকা ঋণ দেবে। এর চেয়ে রজার্স ভালো ছিল হয়তো, কিন্তু রজার্স দেশি কোম্পানি। সে টোপ পেলে দীপনাথকে গেঁথে নিয়ে তাকে দিয়ে 2 নম্বরই কারবার করাতো। তার চেয়ে সানফ্লাওয়ার ঢের ভালো। 6 মাস বাদে আমেরিকায় ট্রেনিংয়ে পাঠাবে। সেটাও দীপনাথের প্রতি বিশেষ
দাক্ষিণ্যবশে নয়। বেশিরভাগ অফিসারকেই তারা আমেরিকায় নিয়ে একটু স্ট্রিমলাইন্ড করিয়ে নেয়। এত বড় কোম্পানিগুলো ভাত ছড়িয়ে বসে তু বলে ডাকলেই দীপনাথের মতো ঝাঁকে ঝাঁকে কেজো লোক এসে জড়ো হয় লেজ নাড়ে। সুতরাং দীপনাথকে ডেকে চাকরি দেওয়ার দরকার ছিল না এদের। তবু দিয়েছে কেন সেটা দীপনাথ ভালো বুঝল না। প্রথম কয়েকটা দিন নতুন ধাঁচের কাজকর্ম বুঝতে সে হিমশিম খেল। অটোমেশন জিনিসটারও মুখোমুখি সে কখনো হয়নি। এখানে হলো। গুজরাটি কোম্পানি বোস সাহেবের যোগ্যতা অনুযায়ী তাকে কাজে লাগাতে পারেনি, কিন্তু বোস সাহেব কাজের লোক। সানফ্লাওয়ারে ঢোকার আগে মাসখানেক বোস সাহেব দীপনাথকে অটোমেশন বুঝিয়েছে। চীনা বিভিন্ন কোম্পানিতে ইন্ট্রোডাকশন দিয়ে পাঠিয়েছে IBM এবং অন্যান্য যন্ত্রপাতির কাজ দেখতে। সেই ঘরোয়া ট্রেনিংটা খুব কাজে লাগে দীপনাথের। হিমশিম খেলেও নতুন কাজে সে হাস্যকর কিছু করল না। 7 দিন পর এক ছোকরা সাহেব তার টেবিলের সামনে এসে জিজ্ঞেস করল, লাইক দি জব? ইয়া, অনায়াসে বলতে পারল দীপনাথ। 8টা বয় বলে সাহেব হেসে চলে গেল। বোস সাহেব মাঝে মাঝে ফোন করে খবর নেয়। কোনো অসুবিধা হচ্ছে না তো চ্যাটার্জি? না, চালিয়ে নিচ্ছি। আপনার হিসেবটা হয়ে গেছে, একদিন এসে টাকাটা নিয়ে যাবেন। গুজরাটি কোম্পানিতে দীপনাথের কিছু পাওনা টাকা পড়ে আছে। খুব বেশি হবে না। বলল, যাব। দেরি করবেন না, টাকাটা ব্যাংকে রাখলে সুদ পাবেন। এখানে খামোখা ফেলে রেখে লাভ কি? দীপনাথ মৃদু হেসে বলে, সময় পাচ্ছি না, এই অফিস থেকে সহজে বেরোনো যায় না। জানি, সানফ্লাওয়ার ইজ বিগ, ভেরি বিগ। আপনিও এখন বিগ। তবে আপনি যদি একটা ডেট বলেন, তবে অফিস আওয়ার্সের পর আমি টাকাটা রেডি রেখে দেব। ইউ জাস্ট ড্রপ ইন অ্যান্ড কালেক্ট। আচ্ছা, মিসেস বোসের খবর কি? নাথিং নিউ, নাইদার হ্যাপি নর আনহ্যাপি। আপনি? আমি আমি জাস্ট ওকে। কোম্পানি? বুঝতে পারছি না, রিয়েলি বুঝতে পারছি না। ডুইং বিজনেস নো ডাউট, কিন্তু এক্সপ্যানশন নেই। আচমকাই দীপনাথ বলে, আপনি সানফ্লাওয়ারে আসবেন? বোস বোধ হয় অবাক হয়, তারপর হেসে বলে, হা হা হা, নো নো। কেন বোস সাহেব? বোস সাহেব একটা ছোট শ্বাসের শব্দ করে বলে, সানফ্লাওয়ার অনেক আগেই আমাকে পিক করেছিল, কিন্তু কোনো বড় কোম্পানিতে আমার যাওয়ার উপায় নেই চ্যাটার্জি। কেন? কারণ আমি যে কনসার্নে কাজ করব, আই মাস্ট বি দেয়ার নাম্বার 1 ম্যান। আমি নাম্বার 1 না হয়ে কোনো কোম্পানিতে কাজ করিনি। বড় কোম্পানি আমাকে মস্ত পোস্ট দেবে, অনেক মাইনেও, কিন্তু প্রথমেই নাম্বার 1 জায়গাটা ছাড়বে না। তাই আমার কপালে বড় কোম্পানি নেই। এবার দীপনাথ একটু হাসে, বলে, হাহা, আপনি যদি কখনো কোনো নিজস্ব কোম্পানি খোলেন তবে আমাকে ডাকবেন। বোস আবার শ্বাস ছেড়ে বলে, সেসব আরও কম বয়সে শখ ছিল, এখন নেই। এখন আমি ফিজিক্যালি আনফিট, সাইকোলজিক্যালিও। কিন্তু আপনাকে একটা অ্যাডভাইস দিয়ে রাখি, চট করে কোনো লোভে পড়ে সানফ্লাওয়ার ছাড়বেন না। ইউ আর উইথ গুড পিপল, দে উইল গুড টু ইউ। কম্পিটিটর কোম্পানি অনেক সময় সাবোটাজ করার জন্য বড় কোম্পানি থেকে লোক ভাঙিয়ে নিয়ে আসে। যারা লোভে পা দেয় জেনারেলি এন্ড ইন দ্য গাটার। সানফ্লাওয়ারে থাকুন, দে উইল মেক ইউ ভেরি ভেরি এফিশিয়েন্ট। ঠিক আছে, কথাটা মনে রাখবো। আই অলওয়েজ উইশ ইউ গুড। সানফ্লাওয়ারে আসার মাস দুয়েক বাদে একদিন মণিদীপা ফোন করল। গলাটা চেনা লাগছে দীপনাথবাবু? দেবনাথ মৃদু হেসে বলে, যে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে আমি ভুলিব না, আমি তারে ভুলিব না। কেমন আছেন?
চমৎকার। আপনি? চমৎকার। একটা চাকরি দেবেন আপনার কোম্পানিতে? আপনার পিএ করে নিন না। আমার পিএ বলে কিছু নেই। তাহলে আপনি কিসের বড় চাকরি করেন? বড় চাকরি নয়, কিন্তু এই কোম্পানির বেয়ারাও এত বেশি মাইনে পায় যে অনেক সরকারি অফিসারও পাল্লা দিতে পারবে না। তাহলে বেয়ারার চাকরি দিন না। কেন? ব্যবসার কি হলো? কি আবার হবে? টাকা কই? ঢাকুরিয়ার এই দোকানটা এখন 50,000 সেলামিতেও রাজি। কিন্তু তাই বা আমায় দেবে কে? 2 লাখ থেকে 50,000-এ নেমেছে? বলেন কি? এমনিতে নামেনি মশাই। দোকানের মালিককে বেশ কয়েকটি কটাক্ষ উপহার দিতে হয়েছে। তাহলে আরো গোটা কয় দিন বিনি পয়সায় দিয়ে দেবে। না, এখন দোকানের মালিক আর কটাক্ষে খুশি নয়। হি ওয়ান্টস সামথিং ট্যাঞ্জিবল। হয় টাকা, না হয় কাইন্ডস। কাইন্ডনেস নয় তো? না, কাইন্ডস। এক্সট্রিমলি ফেমিনিন কাইন্ডস। কুপ্রস্তাব করেছে বলছেন? নট ইন সো মেনি ওয়ার্ডস, তবে আমরা মেয়েরা ঠিক বুঝতে পারি। ওর কাছে আর যাবেন না? গিয়ে লাভও নেই। লোকটা বুঝে গেছে আমি ক্যাশ বা কাইন্ডস কোনোটাই দিতে পারছি না। শুনুন, আমরা একটু পাহাড়ে বেড়াতে যাচ্ছি। মেবি নৈনিতাল, না হয় সিমলা। আপনি কি ছুটি পাবেন? গেলেও যাব না। কেন? টু অ্যাভয়েড মি? সেটাও হয়তো কারণ, তবে আমার ভয় এবার বড় পাহাড়ের কাছে গেলে আমি হয়তো ফিরতে পারবো না। ও মা, সে কি? জানেন তো, প্রীতম আজও ফেরেনি। জানি। প্রীতম আমার কতটা ছিল তা তো আর জানেন না। অনেকটা আন্দাজ করতে পারি। অনেকটা, তবু সবটা নয়। প্রীতম ছিল এই পৃথিবীর সঙ্গে আমার সম্পর্কের সবচেয়ে বড় কারণ। এখন তাই আর কোনো পিছুটান নেই। বড় চাকরি, অনেক টাকা, এসব কিছুই আমাকে টেনে রাখতে পারবে না। মাঝে মাঝে আজকাল নিশুত রাতে পাহাড় ডাকে। যা, কি যে কিম্ভূত একটা খেয়াল আছে আপনার মাথায়। দেবনাথ তা জানে, কিন্তু কথাটা তো মিথ্যে নয়। সারাদিন সানফ্লাওয়ার যতক্ষণ পারে মেদ, মজ্জা, মাংস, মস্তিষ্ক চিবিয়ে ছিবড়ে করে দেয়। কিন্তু তারপর যখন ক্লান্ত দীপনাথ তার হোটেলে ফিরে আসে, তখনই আসে প্রীতমের শূন্যতা। বড় ভারহীন, বন্ধনহীন লাগে নিজেকে। সবকটা বড় খবরের কাগজে দিনের পর দিন নিজের পয়সায় প্রীতমের ছবি সহ নিরুদ্দেশের খবর বের করেছে সে। শিলিগুড়িতে শতম দাদাকে খুঁজতে তোলপাড় করেছে আজও। কোথাও কোনো হদিশ মেলেনি। হয়তো প্রীতম আছে, হয়তো নেই। বিলুর হাবভাব একদম ভালো লাগে না দীপনাথের। বিলু চাকরিতে একটা লিফট পেয়েছে, বাসাটা সাজিয়েছে অনেক টাকা খরচ করে। প্রতি রবিবার অরুণ ওর বাসায় খায়। মাঝে মাঝে বেড়াতে যায় অরুণের সঙ্গে। এসব একরকম চলছিল। খুব সম্প্রতি সে খবর পেয়েছে বিলু একজন উকিলের পরামর্শ নিচ্ছে। খবরটা দিয়ে গিয়েছিল শতম। মাসখানেক আগে সে একটা টেন্ডার ধরতে কলকাতায় এসে 2 দিন বিলুর কাছে থেকে গিয়েছিল। স্বামী নিরুদ্দেশ বলে এক্সপার্টি ডিভোর্স পেতে অসুবিধে হবে না বিলুর। কিন্তু ডিভোর্সই বা চাইবে কেন? প্রীতম মরে গেলেই কি সব শেষ হয়ে গেল? কথাটা সরাসরি বিলুকে জিজ্ঞেস করতে তার লজ্জা করে, কিন্তু ভাবলেই লজ্জায় ঘেন্নায় ভিতরটা অস্থির হয়ে ওঠে তার। আর তখনই মনে হয় এই জীবনটা নেহাতি একটা অর্থহীন প্রলাপ মাত্র। এর চেয়ে সব ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়া ভালো। পাহাড় তো ডাকছেই, অবিরল ডাকে। এসো, চলে এসো দীপনাথ। এখানে নীরব মহান এক প্রস্থান পথ খোলা আছে। এখানে দীনতা নেই, নিম্ন গতি নেই। স্বর্গের এই সিঁড়ির কাছে এসো, আমি কোলে তুলে নেব।
দীপনাথ বোস সাহেবের কাছে খবর পেল ডাক্তারের পরামর্শে মণিদীপা আর বোস সাহেব নৈনিতাল বেড়াতে যাচ্ছে। যাক, ওরা এত সহজে মিশ খাবে না, তা জানে দীপনাথ। দুজনের মধ্যে এখনো কাঁটা তারের বেড়া। তবু এভাবেই হয়তো একদিন একটু বেশি বয়সে পরস্পরকে আঁকড়ে ধরবে অসহায়ের মতো। শেষ পর্যন্ত তো মানুষ অসহায়ই, সে বৌসি হোক, মণিদীপাই হোক। নৈনিতাল গেলেও হতো, পাহাড়ের মতো আর একটা দুর্নিবার ডাকও আছে দীপনাথের জীবনে। এখনো তার মূল শুদ্ধ কেঁপে ওঠে যদি মণিদীপা ডাকে। দিনের মোটা একটা সময় কাজ কাজ খেলা দিয়ে তাকে ভুলিয়ে রেখেছে বলে সানফ্লাওয়ারের প্রতি বড় কৃতজ্ঞতা বোধ করে দীপনাথ। আরো ভালো হতো যদি সে সারা রাত ধরে আর একটা চাকরি করত। একমাত্র কাজই তাকে ভুলিয়ে রাখতে পারে। টাকা নয়, প্রতিষ্ঠা নয়, প্রমোশন নয়, কেবল ভুলিয়ে রাখে বলে যতদিন যায় আরো তত বেশি কাজ পাগল হয়ে ওঠে দীপনাথ। অফিসের পর এই শূন্যতা এত অসহ্য লাগত যে বেশ কিছুদিন তাকে বিথির কাছে যেতে হয়েছে। একটা কুৎসিত বদ অভ্যাস তৈরি হয়ে যাচ্ছিল তার। হঠাৎ একদিন সুখেন মেসে ফিরল হাতে আর মাথায় ব্যান্ডেজ নিয়ে, মুখে করুণ হাসি। চমকে উঠে দীপনাথ জিজ্ঞেস করল, কি হয়েছে? ঘরে আর কেউ ছিল না। সুখেন কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থেকে বলল, বিথির ছেলেকে দেখেছেন তো? একই 2 দিন। বিথি ভালো নয়, কিন্তু ছেলেটা মেরিটোরিয়াস। পলিটিক্স করে, সোশ্যাল ওয়ার্ক করে। জানি, এতদিন তো কোনো ঝামেলা করেনি। বিথি ডিভোর্স পেয়ে গেছে, সুতরাং এখন যদি সে বিয়ে করে তাহলেও ছেলের আপত্তি নেই। কিন্তু আপত্তি আমাকে বিয়ে করায়। ছেলেটি মনে করে আমি করাপ্টেড সরকারি কর্মচারী। আমাকে বিয়ে করা মানে সোশ্যাল ইনজাস্টিসকে প্রশ্রয় দেওয়া। তারপর এই রক্তারক্তি কাণ্ডটা কখন হলো? আজ। উই হ্যাড অল্টারকেশনস। আমার পেটে একটু মাল ছিল, ওরাম করে মেরে দিয়েছিলাম এক ঘুষি। ছোকরাও পাল্টে ঘুষি ছেড়েছে। সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে এই কাণ্ড। তারপর তারপর আর কি, ক্ষমা চাওয়াচাওয়ি হলো। কাল বিথির সঙ্গে আমার বিয়ে। কালই? কালই। শুভস্য শীঘ্রম। রেজিস্ট্রি না সোশ্যাল? সোশ্যাল হলে বিশ্রী দেখাবে, রেজিস্ট্রি আর তারপর কালীঘাট। আপনি বিথির সঙ্গে ঘর করতে পারবেন? পারব। নোয়িং ফুললি যে আমার সঙ্গেও বিথির। আমি তো আপনাকে নিয়ে গেছি, সুতরাং জানবো না কেন? শরীরের কোনো দোষ নেই, মনটা ঠিক থাকলেই হলো। এসব মেয়েদের মনও কি ঠিক থাকে? সেসব পরে ভাববো। আমিও কিছু ভালো লোক নই, বিথিও নয়, সুতরাং ভেবে কি লাভ? তা বটে। তাহলে কাল আপনি তৈরি থাকবেন, সাক্ষী দিতে হবে। পরদিন রাতে বাস্তবিকই ঘটনাটা দীপনাথের চোখের সামনে বৃথির ড্রয়িং রুমে ঘটে গেল। দীপনাথ সাক্ষী ছিল। এই বিয়েতে এক রিকশায় বসে সুখেনের সঙ্গে গিয়েছিল দীপনাথ। ফিরল একা। সুখেন রয়ে গেল, আর ফেরেনি, ফিরবেও না। হোটেলের ম্যানেজার নতুন বোর্ডার খুঁজছে। সুখেন চলে যাওয়ার পর এখন আরো বেশি একা লাগে দীপনাথের। নতুন বোর্ডার আসবে, সে কিরকম লোক হবে কে জানে। দীর্ঘদিন মেসে হোটেলে থেকে নতুন লোকের সঙ্গে সমঝোতা করার অভ্যাস হয়ে গেছে তার। তবু ইদানিং তার এইরকম হাটে বাজারের মতো জায়গায় থাকতে ভালো লাগে না। তার জিনিসপত্র খুব বেশি নেই, সামান্যই। ফ্ল্যাট ভাড়া করলে তার সাজানো গোছানোর ব্যাপার আছে। তার ওপর আর কিছুদিন পরই তাকে আমেরিকা যেতে হচ্ছে। খামোখা ফ্ল্যাট ভাড়া করার মানে হয় না, ফাঁকা পড়ে থাকবে। অথচ এই ভারাক্রান্ত হৃদয়টিকে রাখার জন্য একটু সুন্দর নির্জনতা খুঁজছে সে মনে মনে।
অনেক হিসেব করে দেখল সে, তার বয়স এখন ৩৩ বা ৩৪। জন্মের সঠিক তারিখ জানা নেই। এই বয়সে প্রকৃতপক্ষে তার কোনো আপনজন নেই, ঘনিষ্ঠ বন্ধু নেই। এখন তার এই ৩৩ বা ৩৪ বছর বয়সে একাকিত্বের ভূত কাঁধে চেপে ঠ্যাং দোলাচ্ছে আর রগর দেখছে। মাঝরাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায় দীপনাথের, আর ঘুম আসতে চায় না। বরং আসে প্রীতম, মণিদীপা, শিলিগুড়ি, আসে সেই অচেনা মহান পর্বত। বিরহের এক শুষ্ক বাতাস বয়ে যায় বুকের পাঁজর ভেদ করে। তখন আলো জেলে একটু বই টই পড়তে ইচ্ছা করে তার, কিন্তু রুমমেটদের ঘুম ভেঙে যাবে ভেবে পারে না। একটু পায়চারি করলেও হয়তো ভালো লাগে, কিন্তু সেই পরিসরও নেই। মেস বদলাবে, একটা সিঙ্গেল সিটেড ঘর দেখে চলে গেলে কেমন হয়? এসব ছেঁড়া টুকরো সমস্যা যখন তাকে বিব্রত করছিল, তখনই রতনপুর থেকে বৌদির চিঠি এলো। আমি মরলে খাটে কাঁধ দেওয়ার জন্য কি আসবে না? সানফ্লাওয়ারে 5 days উইক, শনি রবি ছুটি, কিন্তু প্রায় দিনই শনিবারে অফিস করতে হয় দীপনাথকে। তার জন্য মোটা ওভারটাইম আছে, কিন্তু সেজন্য নয়। দীপনাথ কাজ করার আগ্রহের বশে এই শনিবার অফিসে চলে যায়। ইচ্ছা করলে এক শনিবার বা রবিবার সে চলে যেতে পারে রতনপুরে, কিন্তু তার ইচ্ছে হয় না। মেজদা ক্রমে এক জ্বর ভরত হয়ে যাচ্ছে। বৌদি এতদিনে সংসারের পাল্টা মার খেতে শুরু করেছে। একমাত্র আকর্ষণ সজল, কিন্তু সজলকে তো নিজের মতো করে মানুষ করতে পারবে না দীপনাথ। অত সময় কোথায়? সজলও ক্রমে রতনপুরের প্রভাবে অন্যরকম হয়ে যাবে, যাকে ভালোবাসা যাবে না। একমাত্র উপায় সজলকে বোর্ডিংয়ে দেওয়া, মা বাবার কুপ্রভাব থেকে দূরে সরিয়ে রাখা। এক শনিবার শ্রীনাথের প্রেসে হানা দেয় দীপনাথ। মেজদা, আরে কেমন আছিস? তুমি কেমন? ওই একরকম। দীপনাথ দেখে গত ১ বছরে শ্রীনাথের চেহারার বুড়ো মানুষের ছাপ বড় বেশি পড়ে গেছে। সে বলে, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। বল না। সজলের ব্যাপার কি ঠিক করলে? সজলের কি হয়েছে? একটু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে শ্রীনাথ। কিছু হয়নি, কিন্তু রতনপুরে থাকলে ছেলেটা মানুষ হবে না। তাহলে কোথায় থাকবে? যদি বলো তাহলে বাইরে কোনো ভালো হস্টেলে দিয়ে দিই। হস্টেল? বলে শ্রীনাথ একটু ভাবে, তারপর অসহায় একটা মুখের ভাব করে করুণ গলায় বলে, সজল চলে গেলে আমার কি হবে বলতো? তোমার আবার কি হবে? তুই তো ঠিক বুঝবি না। বলতে কি, সজলই আমার একমাত্র অন্ধের নারী। ও যদি চলে যায় তবে আমার আয়ু চট করে ফুরিয়ে যাবে। কত বাপ তাদের ছেলেকে হস্টেলে দেয়, তারা থাকে কি করে? আমাদের ব্যাপারটা তো অন্য সকলের মতো নয়। চারিদিকে ষড়যন্ত্র, কুটকচালি। একমাত্র সজলই আমাকে বুক দিয়ে আগলে রাখে। যেই ও সরে যাবে অমনি আমাকে ছিঁড়ে খাবে সবাই। কেন, তুমি কি করছো যে ছিঁড়ে খাবে? সে অনেক কথা, তোকে তো বহুবার বলেছি। তবে যদি সজলকে সরিয়ে দিতে চাস তাহলে আমাকেও সরিয়ে দে। ওখানে সজলও খুব নিরাপদ নয়। কেন, কি হয়েছে? তৃষার সঙ্গে ওর বনিবনা হয় না। তৃষা ওকে মেরে ফেলার চেষ্টা করছে। তোমার মাথাটা একদম গেছে। মা হয়ে কেউ ছেলেকে মেরে ফেলার চেষ্টা করে? তৃষা তো আর ৫ জন মায়ের মতো নয়। তুই সব বুঝবি না। বৌদিকে আমিও কম চিনি না মেজদা। অনেক দোষ থাকলেও বৌদি অমানুষ নয়। শ্রীনাথ কিছু বলল না। দীপনাথ বুঝল, সজলকে এখন সরিয়ে নিলে শ্রীনাথ সন্দেহে আর ভয়েই মরে যাবে। তার মনে পড়ল, সজলও তাকে একবার বলেছিল যে সে বাবাকে ছেড়ে কোথাও যেতে চায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে দীপনাথ উঠে পড়ল। পৃথিবীর
লক্ষ লক্ষ পরিবার লক্ষ লক্ষ রকমের নিজস্ব জীবনযাপন ও সম্পর্কের ছক তৈরি করে নিয়েছে। দীপনাথ আগন্তুকের মতো গিয়ে সেই সব ছক ভেঙে ফেলতে চাইলেই তো হবে না। তৃষার চিঠিটার একটা এলেবেলে জবাব দিয়ে দিল সে। নিজে রতনপুর গেল না, ইচ্ছে করল না। তার নিজের নানা রকম নিজস্ব ব্যথা বেদনা রয়েছে, এখন মনকে আরো ভারী করার মানে হয় না। দীপনাথ তার নতুন চাকরির কথা আত্মীয় স্বজনকে জানায়নি ভালো করে। সে কত মাইনে পায় তাও কারোর জানার কথা নয়। তবু গন্ধে গন্ধে একদিন সোমনাথ এসে হাজির। শেষদা, আরে বাস, তুমি তো একখানা পেল্লাই চাকরি বাগিয়েছ। দীপনাথ এ ধরনের কথায় বিরক্ত হয়, গম্ভীর মুখে বলে, বাবা কেমন আছে? সেই কথাই বলতে এলাম, বাবার চোখটা এবার না কাটালেই নয়। চোখ কাটানোর কথা অনেক আগেই হয়ে গেছে, তখন কাটাসনি কেন? টাকা ছিল না। বাজে কথা, আমরা টাকা দিয়েছিলাম। শেষদা, তুমিও আজকাল অন্যরকম হয়ে গেছো। কেবল টাকার কথা তুলে আমাকে খোঁটা দাও। আমার অবস্থা কি জানো না? অবস্থা যাই হোক, স্বভাবটা ভালো কর। বাবার চোখ কাটানোর ব্যবস্থা কর, খরচ আমি সব দেব, কিন্তু সেটা আগাম তোর হাতে দেব না। সোমনাথ গম্ভীর হল, তারপর ক্ষুণ্ণ স্বরে বলল, তুমি 4,000 টাকার ওপর বেতন পাও, অনেক ক্ষমতা, তোমার মুখে সবই মানায়। ঠিক আছে, তাই হবে। সোমনাথ চলে যাওয়ার পর দীপনাথ ভাবল, আমি কি একটু নিষ্ঠুর হয়ে গেছি?